বাবা মা থাকতেও আমি এতিম। যখন 2 বছর বয়স তখন আমার বাবা মা ডিভোর্স হয়ে যায়। বাবা মাদের রেখে চলে যায় এবং কিছুদিন পরে বিয়ে করে। মা আমাকে ফেলে রেখে অন্য লোকের হাত ধরে নতুন জীবন শুরু করে। তখন নানা আমাকে তার কাছে নিয়ে আসে। আমি সোহেল, গ্রাম থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছি। গ্রামে অনার্স করে ইচ্ছে ছিল, কিন্তু ও নানা তা হতে দিল না। এক সকালে নানা ডেকে বলল, এই নে চিঠি, আর এই ঠিকানা অনুযায়ী ঢাকা এই বাসায় চলে যাবি। সেই বাসার মালিক রফিককে এই চিঠিটা দিবি। আজ বিকেলের গাড়িতে রওনা দে। জি নানা। বিকেলে রওনা দিয়ে রাতে পৌঁছালাম। ঠিকানা অনুযায়ী বাসায় চলে গেলাম। গেটের কাছে যেতে দারোয়ান আমাকে বলল, কি চাই? এটা কি রফিক সাহেবের বাসা? জি, এটাই ওনার বাসা। কিন্তু আপনি কে? ওনার নাম জিজ্ঞাসা করছেন? যে আমি গ্রাম থেকে এসেছি। আপনি যদি দয়া করে ওনাকে চিঠিটা দিয়ে আসতেন। দারুণ চিঠিটি নিয়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর আমার কাছে এসে বলল, আমাকে নাকি ভেতরে ডাকছে। আমি দারোয়ানের পিছন পিছন বাসার ভেতরে গেলাম। দারোয়ান বলল, উনি রফিক সাহেব। রফিক সাহেবের বয়স বেশি একটা হবে না, মধ্যবয়স্ক বলা যায়। রফিক সাহেব আমাকে বললেন, তাহলে তোমাকেই পাঠিয়েছে তোমার নানা? জি। তোমার নাম সোহেল? জি স্যার। আমাকে স্যার বলার দরকার নাই, আঙ্কেল বলে ডেকো। তোমার নানা অনেক ভালো মানুষ। তোমার নানা আমার ওস্তাদ, তুমি কি জানো? জি না। আচ্ছা যাক, সেসব কথা। মা পুতুল, পুতুল এদিকে আয় তো। জি বাবা, কেন ডাকছো? সোহেল, এ হলো আমার মেয়ে পুতুল। আর পুতুল, ওর নাম সোহেল। ও আমাদের দেশের বাড়ি থেকে এসেছে। পুতুলের দিকে তাকিয়ে হাই বললাম। সে কোনো কর্ণপাত করলো না। আজ থেকে ও এই বাসায় থাকবে। ওকে ওর রুম দেখিয়ে দে। পুতুল আমাকে বলল, আসেন। আমি পুতুলের পেছন পেছন দেখিয়ে দেওয়া রুমে গেলাম। রুমে একটু রেস্ট নিলাম। কিছুক্ষণ পর খাওয়ার জন্য ডাক পড়লো। টেবিলে আমি, পুতুল, আঙ্কেল ছাড়া আর অন্য কাউকে দেখতে পেলাম না। পরদিন পুতুলের সাথে গেলাম কলেজে। আঙ্কেল আগে বের হয়ে গেছে। কলেজে গিয়ে বুঝলাম এই কলেজের প্রিন্সিপাল পুতুলের বাবা, মানে আমার আঙ্কেল। ভর্তি হয়ে বাসায় চলে আসলাম। পরদিন হতে কলেজে গেলাম ক্লাস করতে। সেখানে গিয়ে পড়লাম আরেক বিপদে। গেটের ভিতরে ঢুকতে দিয়ে কতগুলো লেডি গুন্ডা। আমি চলে যাব তোকে নিয়ে। এই খোকা, এদিকে আসো। আমি কাছে গিয়ে বললাম, জি কেন ডাকছেন? তাদের ভিতর থেকে একটা মেয়ে বলল, তা কি করতে এসেছো? জি আমি নতুন ভর্তি হয়েছি। তাহলে দুবার কান ধরে উঠবস কর। কেন? আমি পারবো না। মেয়েটা এসে কলার ধরে বলল, দরাবি নাকি অন্য কিছু করব? এমন করেন কেন? ধরতেছি তো। দুবার কান ধরে উঠবস করার পর বলল, এবার যা। আমি চারা পেয়ে তাড়াতাড়ি করে চলে যেতে গিয়ে কার সাথে যেন খেলাম ঠুস। সামনে তাকে দেখি আরেকটা লেডি গ্যাং। ও মা, সাথে দেখি পুতুল আছে। ভাবলাম পুতুল যেহেতু আছে আমাকে আর কিছু বলবে না। আমি সরি বললাম। যার সাথে ধাক্কা খেয়েছি সে বলল, রাগ তো সরি। এই মালটা কোথা থেকে আসলো রে? গ্রাম থেকে আসছে। তাহলে তো খাতির একটু বেশিই করতে হয়। তোরা যা মন চাই তাই কর, আমি গেলাম। পুতুল চলে গেল। আমি যাওয়ার জন্য পা বাড়াতে মেয়েটা আমার কলার ধরে বলল, তুই কই যাচ্ছিস? কোন মুসিবতে পড়লাম আল্লাহ। আসলে আমি আপনাকে দেখতে পাইনি, সরি, মাফ করে দিন। রাগ তো সরি। হঠাৎ কে যেন পেছন থেকে কলারটা ছাড়িয়ে দিল। তাকে দেখে একটা ছেলে। ছেলেটা আমাকে বলল, চলো। আমি তার সাথে চলতে লাগলাম। নাম কি তোমার? জি সোহেল। আপনার? জনি। তা এখানে কি করছো? জি নতুন ভর্তি হয়েছি। ও, আমাদের সাথে? আচ্ছা, আমার সাথে সাথে থেকো। কোনো সমস্যা হলে বলো। জি আচ্ছা। আপনি করে বলতে হবে না, জনি বলে ডাকবে। ক্লাস তো মনে হয় চিনো না, চলো আমার সাথে। ওর সাথে ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাসায় আসলাম। জনির সাথে বন্ধুত্ব হয়ে গেছে আমার, তবে পুতুলের সাথে তেমন একটা কথা হয় না। ওই আমার সাথে কথা বলে না। আজ রাতে খাওয়ার সময় আঙ্কেল পুতুলকে বলল, মা পুতুল, তুই সোহেলকে সাথে করে নিয়ে যাস। আমি পারবো না। কেন? এই গেউবুটটাকে সাথে নিলে পেস্টিস থাকবে, পারবো না আমি। ওকে নিয়ে যাবি, এটাই শেষ কথা। পুতুল খাবার রেখে বলল, ধ্যাত, বললাম না পারবো না। পুতুল রুমে চলে গেল। থাক না আঙ্কেল,
আমি নিজে তো যেতে পারি। আঙ্কেল আমার মুখের দিকে তাকিয়ে আছে। পুতুল পুতুলের মতো চলতে লাগলো, আমার সাথে তেমন একটা কথা বললো না। কলেজে আমি আর জনি বসে আছি। জনিকে জিজ্ঞাসা করলাম, বস তুই কি প্রেম করিস না? না, তবে একজনকে ভালো লাগতো। তারপরে? ও বড়লোক বাবার মেয়ে আর একটু দুষ্টু, তাই বেশি এগায়নি। সে কে? পরে বলবো। আমি সেদিন দেখা করে মেয়েটাকে দেখিয়ে দিয়ে বললাম, বস তোর দিকে তাকিয়ে থেকে মেয়েটাকে চিনিস? হুম। নাম কি? আনিশা, আমার সাথী পড়ে। তোর দিকে তাকিয়ে থাকি কেন? আচ্ছা চল, ক্যান্টিনে চল, পরে একদিন বলবো। এক বাসে থাকি, তবু পুতুলের সাথে কথা হয় না। নামটাও যেমন পুতুল, চেহারাটাও ঠিক পুতুলের মতোই। ছাদে দাঁড়িয়ে আছে পুতুল, তাই ভাবলাম একটু কথা বলি। ওর পাশে গিয়ে, কি করেন? পুতুল আমার দিকে একবার তাকিয়ে আমার সামনে তাকালো। গান পারেন? পুতুল এবার কিছুটা বিরক্তি নিয়ে বলল, না। আচ্ছা আপনি আমার সাথে কথা বলেন না কেন? তোর মতো গেউ ভূতের সাথে কি বলবো? আচ্ছা বলতে হবে না, আসুন ওখানে বসি। তোকে মন চাই ফাটিয়ে চড় মারতে। এত কথা বলিস কি দিয়ে? কেন মুখ দিয়ে? আপনি অন্যদিক দিয়ে বলেন নাকি? এবার আমার কিছু না বলে ছাদ থেকে চলে গেল। এর ভিতর একদিন পুতুল শহর বাবা আমার রুমে আসলো। আঙ্কেল কিছু বলবেন? বাবা আমার হাতে তো কাজ, ওকে এই ম্যাথটা একটু বুঝিয়ে দাও। বাবা আমার লাগবে না, আমারটা আমি বুঝে নেব। বেশি বুঝিস না বাবা, তুই ওকে একটু বুঝিয়ে দে। কোনটা বোঝেন না দেখি? বইসহ একটা খাতা আমার টেবিলে ছুঁড়ে মারলো। টেবিলে বসে আমাকে বলল, এটা। কথা বলছেন না যে? আমি যথাসাধ্য বোঝালাম পুতুলকে। এভাবে দিন পার হয়ে যেতে লাগলো। পুতুল আমাকে তেমন একটা দেখতে পারতো না, তবে আমার ভালোই লাগতো পুতুলের রাগী মুখ। এর ভিতর একদিন আমি রুমে বসে পড়ছি, তখনই চিৎকারের আওয়াজ শুনতে পারলাম। ভালো করে শুনলাম পুতুল চিৎকার দিচ্ছে, ওর বাবা আর ওর কথোপকথন। তুই জান মা, ছেলেটা খুব ভালো পারে, ওর কাছ থেকে বুঝে নে, আমার হাতে কাজ। তুমি বুঝবে না। তুই যা না। ধ্যাত। এই বলে আমার রুমের দিকে এগোতে লাগলো। আমার রুমে সে বই খাতা আমার গায়ে মারলো। একটু ভয় পেয়ে গেলাম। জি কোনটা বোঝেন না? পুতুল দেখিয়ে দিল, আমি বুঝিয়ে দিলাম। মেয়েটার রাগি মুখ আসলেই সুন্দর। পুতুল লিখছে, হঠাৎ আমার মুখ থেকে বের হয়ে গেল, মাশাআল্লাহ খুব সুন্দর তো আপনি, চুলগুলো ছেড়ে দেন। পুতুল রাগি চোখে তাকে আবার লেখায় মন দিল। পুতুল একটা লেখা বারবার ভুল করছে দেখে আমি হাত দিয়ে ভুল দেখাতে গেলাম। তখন আমার হাতের সাথে পুতুলের হাতে ছোঁয়া লেগে যায়। পুতুলের হাতে লাগতে দেরি, আমার গালে থাপ্পড় দিতে দেরি করলো না। মেয়ে দেখলে ছুতে মন চায়, তাই না লুচ্চা কথাকার? আমি গালে হাত দিয়ে বসে থাকলাম। একটু মন খারাপ হলো, সামান্য হাতের ছোঁয়া লাগতে মারতে হলো। পরবর্তীতে আমার কাছে পড়া বোঝানোর জন্য আসলে আমি কলম দিয়ে দূর থেকে বুঝিয়ে দিতাম। বলা তো যায় না কখন দুম করে মেরে দেয়, যাক এসব কথা। তারপরেও পুতুলের সাথে জোর করেই কথা বলতাম, ওর রাগ টাক মনে নিতাম না। আমি আর জনি কলেজের মাঠে বসে আছি, তখন জনি বলল, তুই পুতুলকে পছন্দ করিস? ওর কাছে আর মিথ্যা বললাম না, কিছুটা লজ্জা লাগলো বলতে, তাই মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। দেখ পোলাই লজ্জা পায়। ক্লাস শেষ করে যাওয়ার সময় দেখলাম পুতুল রিক্সা ঠিক করে রিক্সা উঠছে। ভাবলাম এক বাসেই তো যাবো, তাই আমি গিয়েও রিক্সা উঠলাম। ওর পাশে বসতেই পুতুল চিৎকার দিয়ে বলে উঠলো, গেও ভূত তুই আমার সাথে উঠছিস? ঠাস করে একটা মেরে দিল আমার গালে, তারপর ধাক্কা দিয়ে ফেলে দিল রিক্সা থেকে। পুতুল যেতে যেতে বলল, তোর বাবা মা তোকে ম্যানার্স শেখায়নি? কলেজের চারপাশে তাকে দেখে অনেকে হাসতেছে, জনি পাশে থাকলে হয়তো কিছুটা সম্মান বাঁচত। আমি বাসায় চলে আসলাম, মনটা খারাপ হয়ে গেল। বাবা মার কথা মনে পড়ে। রুমে শুয়ে শুয়ে বাবা মার কথা মনে করে অনেকক্ষণ কাঁদলাম। বাবা মা থাকলে হয়তো আজ এরকমটা হতো না। হয়তো পুতুলদের পাশে থাকি বলেও সহ্য করে না। দুপুরে আর খেতে গেলাম না। আঙ্কেল কয়েকবার ডাক দিল, যখন বললাম খাবো না, তখন আমার রুমে আসলো, আমার পাশে বসে বলল, বুঝলি বাবা, পুতুলকে জন্ম দেওয়ার সময় ওর মা মারা যায়, ওকে শাসনও করতে পারি না, খুব জেদি একটা মেয়ে। জানি তোর সাথেও খারাপ ব্যবহার করে, আজ কলেজে তোর সাথে যা করেছে সেটাও আমি জানি। সব কিছুর জন্য আমি মাপ চাচ্ছি, আমায় মাপ করে দিস। কি যে বলেন না, আমি কিছু মনে করিনি। তোর ঠিক কদর করতে পারিনি আমি। তোর নানা আমার জন্য যা করেছে, তোর পা ধুয়ে দিল তার এক ভাগও হবে না। উনি চোখ মুছতে মুছতে চলে গেল। খাবার টেবিলে উনি ওনার মেয়েকে বললেন, তুই মোটর কাজ ঠিক করিস না,
ছেলেটার সাথে শুধু শুধু খারাপ ব্যবহার করিস। বাবা ও যা। আঙ্কেল ওকে আর বলতে না দিয়ে বলল, তুই জানিস ছেলেটা এতিম, ওর বাবাও নেই মাও নেই, কত কষ্ট করে বড় হয়েছে জানিস, কতই না কষ্ট বুকে নিয়ে বেঁচে আছে জানিস। নেক্সটে ওর সাথে আর খারাপ ব্যবহার করবি না। পুতুল মনে মনে একটু ভীত হলো। ছেলেটাকে কারণে অকারণে অনেক অপমান করেছি, সেও তো মানুষ। না, মাপ চেয়ে নেব। বিকেলে শুয়েছি, হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে তাকালাম। সেদিকে পুতুল হাতে চা নিয়ে আসলে এসে আমার পাশে বসলো। আমি তড়িঘড়ি করে উঠে বসলাম। পুতুল আমার দিকে চা এগিয়ে দিল। আমি ঘটনাটার আগামাতা না বুঝে তাকিয়ে থাকলাম। কি হলো, নিন। চা নিলাম, খান। এক চুমুকও দিলাম। তখন পুতুল বলল, আসলে আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। সবসময় কেন জানি আমার মাথা গরম হয়ে থাকে, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি প্রত্যুত্তরে একটা মলিন হাসি দিলাম। কি হলো, কিছু বলছেন না যে? সত্যি সরি। আসলে মাকে হারিয়েছি সেই ছোটবেলায়। যখন শুনলাম আপনার মা বাবা নেই, তখন খুব খারাপ লাগলো। আমারও তো মা নেই, তাই কষ্টটা বুঝি। তা আমার প্রতি আপনার মায়া হলো না দয়া হলো? ধ্যাত, যেটাই হোক, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা দিলাম। সত্যি? জি। আচ্ছা, আমার চাটা কেমন হলো খেয়ে বলবেন কিন্তু। পুতুল একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। আমি চা খেতে খেতে এতক্ষণ ঘটে যাওয়া বিষয়টা ভাবতে লাগলাম। মেয়েটার হলোটা কি? যে মেয়েটা সকালে আমাকে দেখতে পারেনি, সে আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে। বড়ই আজব। তবে চাটা দারুণ বানায়। রাতে পুতুল আমাকে খাওয়ার জন্য ডাকলো। পরদিন কলেজে যাই, জনি আমাকে ধরলো। কি রে, তোকে নাকি পুতুল রিক্সা থেকে ফেলে দিয়েছে? হুম। আর তুই সেই মেয়েকে ভালোবাসিস? রাখ না, সে তো মাপ চেয়েছে। তবে আমি তো এতিম, ওকে পাওয়ার সে দুরাশা কখনো করিনি। আমরাও মধ্যবিত্ত বলে সবাই আমাদের সাথে মজা করে। তোর সাথে কে আবার মজা করলো? সে মেয়েটা নাকি যাকে তুই পছন্দ করতি? থাক, পরে বলবো নি। পরে টরে হবে না, এখন বল। পরে বলবো, এখন চল। আসলে তুই আমাকে বন্ধুই ভাবতে পারিস না এখনো। বন্ধু ভাবলে বলতি। তুই তো একটা পাগল রে, বাচ্চাদের মতো করিস। আচ্ছা শোন, আনিশা নামের একটা মেয়েকে ভালোবাসতাম। তার নামও আনিশা? আবে শালা বলতে দে। হ্যাঁ বল। খুব ভালোবাসতাম তাকে। বড়লোক বাবার একমাত্র মেয়ে। সেই প্রথম প্রপোজ করেছিল আমাকে। তারপর? চলছিল প্রেমটা ভালোই। তাহলে সমস্যা কোথায়? ধুর শালা, বলমুই না। তুই না বলতি বা হাত দিচ্ছ কথার মাঝে। সরি দোস্ত, আর বলবো না। তারপর কি হলো রে? একদিন আমার কলেজে আসতে দেরি হয়। আনিশা কল করে জিজ্ঞাসা করেছিল আমি আসতে পারবো কিনা। আমার জরুরি একটা কাজ থাকায় বলেছিলাম আসবো না। পরে কাজটা তাড়াতাড়ি শেষ হওয়াতে কলেজে চলে গেলাম। আনিশা তার বান্ধবীদের সাথে কথা বলতেছিল। আমি কাছে যেতেই শুনলাম। কি শুনলি? আমি কাছে যেতেই শুনলাম ওর এক বান্ধু বলছে, আর কতদিন টাইম পাস করবি তুই জনির সাথে? এবার ছেড়ে দে। আর কিছুদিন, তারপর ওকে ছেড়ে দিব। ওই ফকিরটার সাথে কি আর আমার যায়? এটা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। যাকে মন দিয়ে ভালোবাসতাম শেষে আমাকে ধোকা দিল। ওর বান্ধবীরা আমাকে দেখতে পেয়ে আনিশাকে হাত দিয়ে ইশারা করলো যে আমি পিছনে আছি। তারপর আনিশা পিছন ফিরে আমাকে দেখে বলল, আরে জনি, তুমি কখন আসলে? তুমি না বলছিলে আসবে না? তখন আমি বলেছিলাম, না আসলে কি আর তোমার কথাগুলো শুনতে পেতাম? আনিশা এসে আমার হাত ধরে বলল, আরে ওসব ফান করে বলেছি। আমি হাত ছাড়িয়ে একটা থাপ্পড় দিলাম আনিশার গালে। তারপর বললাম, তোদের কাছে সবই ফান। আমাদের ভালোবাসা তোদের মতো বড় লোকদের কাছে ফান মনে হয়। শোনো, আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, চুপ, কোনো কথা বলবি না। মন থেকে ভালোবাসতাম তো, তাই ফান মনে হচ্ছে। এই সত্যিকারের ভালোবাসা তুই একসময় পাবি না। তারপর সেখান থেকে চলে আসলাম। পরে দুদিন আর কলেজে দেখলাম না আনিশাকে। তারপর? তৃতীয় দিনে কলেজে আসলো আনিশা।
চেহারা বদলে গিয়েছিল দুদিনে। চোখের নিচে কালি পড়ে গিয়েছে, মুখ শুকিয়ে গিয়েছে, একবারে নাজেহাল অবস্থা ছিল। কলেজের মাঠের এক কোণে বেঞ্চে বসেছিলাম মাথা নিচু করে। হঠাৎ কারো ছায়া দেখে মাথা উঠালাম, তাকিয়ে দেখি আনিশা। তারপর কি হলো রে মামা? খুব ইন্টারেস্ট কাহিনী তো, বল বল, তারপর বল। আমি ওকে দেখে চলে যেতে ধরলেই আনিশা আমার হাত চেপে ধরল। তখন আমি বললাম, হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন। আনিশা হাত ছাড়ল না। তারপর আমি ধমক দিয়ে বললাম, কি হলো, হাত ছাড়ছেন না কেন? আনিশা আমার দিকে করুণ চোখে তাকিয়ে চোখের পানি ছাড়তে লাগলো। আমি আবার বেঞ্চে বসে পড়লাম। তখন আনিশা বলল, তোমার সাথে টাইম পাস করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। আজ যখন 2 দিন তোমার সাথে কোনো রকম যোগাযোগ ছিল না, তখন বুঝেছি যে তুমি আমার কতটা জড়িয়ে ছিলে। তোমার সামনে আর যাবো না বলে ঠিক করেছিলাম, কিন্তু তোমাকে না দেখে আর থাকতে না পেরে চলে আসলাম তোমার কাছে ছুটে। প্লিজ চলো সবকিছু ভুলে আবার শুরু করি। আমি বলেছিলাম, বিশ্বাস মানুষকে একবারই করা যায়, দুবার না। হাত ছাড়ুন। আমি নিজে হাত ছাড়িয়ে চলে আসলাম। আনিশা আমার যাওয়ার দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। আনিশা ছিল জেদি টাইপের মেয়ে। 1 সপ্তাহ পর কলেজে গেলে আনিশা আবার আসে আমার কাছে। একটাই কথা, ভালোবাসি। আমি সাফ জানিয়ে দিয়েছিলাম, তোমাকে কখনো আর ভালোবাসবো না। তখন আনিশা আমার কলার ধরে ওর মুখের কাছে এনে একটা গভীরভাবে লিপ কিস করেছিল। তারপর ছেড়ে দিয়ে বলল, তোকে আমার করেই ছাড়বো, দেখে নিস তুই। তারপর আর কি? তারপর থেকে এখন পর্যন্ত পিছনে পড়ে আছে। ইন্টারেস্টিং কাহিনী তো তোর। আচ্ছা তুই থাক, আমি আসছি। আমাকে নিয়ে আর বলতে পারলাম না। সামনে তাকে দেখি সেদিনে ধাক্কা খাওয়া মেয়েটা। আমি হা হয়ে তাকিয়ে আছি। তোমার নাম তো সোহেল, তাই না? জি। আমি আনিসা। আসলে সেদিনের জন্য সরি বলতে এসেছি। সরি। ইটস ওকে। আনিসা ওর এক বান্ধবীকে দেখিয়ে বলল, এ হলো তারিন, আমার বান্ধবী। হ্যাঁ। কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। সেদিনের খারাপ ব্যবহারের জন্য আপনাকে ট্রিট দেব। আমার কোনো ট্রিট লাগবে না। তাহলে ভাবো সেদিনের জন্য তুমি আমাকে ক্ষমা করোনি। না, ক্ষমা করে দিয়েছি। তাহলে ট্রিট নিতে যাচ্ছ না কেন? কি ট্রিট দেবেন? রেস্টুরেন্টে খাওয়াবো। আমি একা যেতে পারবো না, আমার বন্ধুকে ছাড়া। তাহলে তো ভালোই হয়। কি বললেন? বলেছি তাকে নিয়ে আসেন তাহলে। তাহলে বন্ধুকে নিয়ে আসি। যেতে কিন্তু হবে, কথা দিয়েছো। ঠিক আছে। আমি জনির কাছে গেলাম। কি রে, কি হলো আনিশার সাথে? সেদিনের জন্য সরি বলেছে, এখন রেস্টুরেন্টে খাওয়াবে। ভালো, যা গিয়ে খেয়ে আয়। তুইও যাবি, চল। না, আমি যাব না, তুই যা। সমস্যা হলে বলিস। দোস্ত না করিস না, ওদের কথা দিয়ে ফেলেছি। বলেছি তুই আর আমি যাব। প্লিজ, আমার মান সম্মানের ব্যাপার, প্লিজ না করিস না। অনেক বুঝিয়ে সুঝিয়ে জনিকে রাজি করালাম। জনিকে নিয়ে ওদের কাছে গেলাম। আনিসাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কি হলো জনি, ওঠ। জনি আমার মুখের দিকে একবার তাকে গাড়ির ভিতরে উঠে বসলো। আমি আর তারিন বসলাম সামনে, জনির আনিসা বসলো পেছন। লুকিং গ্লাসে তাকে দেখি আনিসা জনির দিকে চেপে বসছে। জনি খুব আনিজি ফিল করছে। গাড়ি এসে একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। আমরা ভেতরে গিয়ে বসলাম। জনির সামনে বসলো আনিসা। জনির সামনে বসলো আনিসা। আমি বসলাম তারিনের সামনে। আনিসা খাবারের অর্ডার করলো, সবাই খাচ্ছে। জনি নিচে তাকিয়ে খাচ্ছে। আনিসা খাবার খেয়ে জনির দিকে তাকিয়ে আছে। জনির আনিসা কি আগে থেকে পরিচিত? কিরকম সন্দেহ লাগছে আমার। কোনোভাবেই আনিসা জনিকে ধোকা দেওয়ার সে আনিসা না তো। রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় চলে আসলাম। রাতে পুতুল আমার রুমে আসলো বই খাতা নিয়ে, চেয়ারে এসে বসলো। জি, কোনটা বোঝেন না? পুতুল বই খুলে বলল, এটা। আমি বোঝাচ্ছি। পুতুল হঠাৎ বলল, আজকাল তো দেখি বেশ ঘোরাঘুরি করেন মেয়েদেরকে নিয়ে। জি, বুঝলাম না। আমার বান্ধবীদের সাথে আপনার কি? আবার রেস্টুরেন্টে যান, বেশ উন্নতি দেখছি। আমি ওনার কথা পাত্তা না দিয়ে পড়াটা বোঝাতে লাগলাম। দূর থেকে কলম দিয়ে বোঝাচ্ছি। পুতুল কলমটা ধরে ছুঁড়ে মেরে বলল, কি সমস্যা কি? এত দূর থেকে বোঝা যায়? হাত দিয়ে বোঝানো যায় না? জি যায়। তাহলে এমন করছেন কেন? ভয়ে। কিসের ভয়?
যদি হাতে হাতে ছোঁয়া লাগে আবার থাপ্পড় মারেন। পুতুল আমার হাত চেপে ধরে বলল, ইচ্ছে তো করছে থাপ্পড় মেরে দিতে। এই বলে পুতুল বই খাতা নিয়ে রুম থেকে চলে গেল। আমি কিছুই বুঝলাম না এতক্ষণ কি হলো। দিন যেতে থাকলো, এর ভেতরে একটা টিউশনি করা শুরু করলাম। তবে পুতুল আগের মতো আর নেই, অনেক ভালো হয়ে গেছে, অনেকটা কেয়ার করে। বেশ কিছুদিন চলেই গেল। কলেজে যেতেই জনি বলল, কাম তো ঘটিয়ে ফেলেছি। কি কাজ ঘটাইছিস? পুতুল রে বলে দিছি তুই যে পুতুলকে পছন্দ করিস। হ্যাঁ, কি করলি এটা? কেন, কি হয়েছে? ওর সামনে তো মুখই দেখাতে পারবো না, ও যদি আঙ্কেলকে বলে দেয়। কি করলি তুই এটা? রাগ বেটা, কিছু বলবে না, পুতুলও তোকে পছন্দ করে। আল্লাহ, এই ফাড়া ভালোই ভালোই কেটে যায় যে কলেজে আর থাকার মতো মন মানসিকতা থাকলো না। কখন পুতুল এসে ধুম করে আর তার থেকে চলে যায় বাসায়, সেখানে মারলেও কেউ দেখার নেই। বাসায় বসে আছি, পুতুল আসার আগে টিউশনির জন্য বেরিয়ে পড়লাম। সন্ধ্যায় টিউশনি শেষ, বাসায় ফিরে রুমে বসতেই পুতুল চা হাতে আমার রুমে প্রবেশ করলো। আমি তো ভয় পেয়ে গেলাম। তখন পুতুল বলল, চা নিন। আমি চা হাতে নিলাম। আজ কলেজে খুঁজলাম আপনাকে, কোথায় গিয়েছিলেন? কে, কেন খুঁজছেন? কাজ ছিল তাই খুঁজেছি। ও, আমি বাসায় চলে এসেছিলাম। আচ্ছা যাক, চা খান। পুতুল চলে গেল। কিছুক্ষণ পর বই হাতে আসলো, চেয়ারে বসতে বসতে বলল, কাল কলেজে যাওয়া লাগবে না আপনার। কেন? মার্কেটে যাব। আপনার মার্কেটে যাওয়ার সাথে আমার কলেজে না যাওয়ার সম্পর্ক কি? আপনাকে নিয়েই তো যাব। আপনি একাই তো যেতে পারেন, আমাকে না দরকার কি? এত কথা বলেন কেন আপনি? আপনাকে থাকতে বলেছি, থাকবেন। জি, থাকবো। পুতুল আমার দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে বলল, গুড বয়। এই প্রথম ওর হাসি দেখলাম, কত মায়াবী হাসি। পরদিন সকালে খেয়ে বের হলাম আমি আর পুতুল। পুতুল কালো একটা গাড়ি ভরেছে, চোখে গাঢ় করে কাজল দিয়েছে। আমি চোখকে দমিয়ে রাখতে পারলাম না, তাই রিক্সায় বারবার চোখে চোখ লাগালাম পুতুলের দিকে। পুতুল আমার কাণ্ড দেখে অন্যদিকে তাকিয়ে হাসতে লাগলো। লজ্জায় পড়ে গেলাম আমি। একটা শপিং মলে সামনে এসে নামলাম। পুতুল পাঞ্জাবি দেখছে, আমাকে একটা কালো পাঞ্জাবি দেখিয়ে বলল, এটা কেমন লাগে দেখেন তো। জি ভালো, কাউকে গিফট করবেন নাকি? পুতুল আমার কথার পাত্তা না দিয়ে বলল, এটা ভিতর থেকে পরে আসুন। আমি কেন পরবো? পুতুল আমাকে চোখ রাঙিয়ে বলল, এত কথা বলেন কেন? এটা পরে আসতে বলেছি, পরে আসুন। আমি পাঞ্জাবি নিয়ে ওদের রুমে ঢুকে চেঞ্জ করে আসলাম। বাইরে আসতে পুতুল চারপাশ থেকে আমাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, একদম মানিয়েছে। পুতুল আমার হাত ধরে যে শার্টটা বাসা থেকে পরে এসেছি সেটা নিয়ে সফট অ্যাসিস্ট্যান্টকে বলল, মামা এটা প্যাক করে দিন। পুতুল পাঞ্জাবির দাম পেমেন্ট করে দিয়ে আমাকে নিয়ে আবার বের হলো। আমাদের দুজনকে দেখলে যে কেউ বলবে একটা কাপল। পুতুল তার কালো শাড়ির সাথে ম্যাচিং করে আমাকে পাঞ্জাবি পরালো। ওর গতিমতি ঠিক বুঝে উঠতে পারছি না আমি। একটা রেস্টুরেন্টে ঢুকলো আমাকে নিয়ে, দুজন একটা টেবিলে বসলাম। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, কি খাবেন? জি কিছু না। পুতুল আমার দিকে কিছুটা বুড়ো কুচকে তাকিয়ে বলল, এত আনিজি ফিল করেন কেন? আমি কিছু বললাম না। পুতুল তার মতো করে খাবার অর্ডার করলো। খাবার টেবিলে চলে আসলো। পুতুল বলল, নিন খান। জি আমি তো এসব খাই না, আর এসব খাবার কখনো খাইওনি। তো আগে খাননি তো কি হয়েছে, এখন খাবেন? হা করুন। পুতুল কিছুটা খাবার জোর করে খাইয়ে দিল আমাকে। না, মজা আছে তো খাবারটা। তারপর আমি নিজেই খেতে লাগলাম। পুতুল আমার খাওয়া দেখে মুসকে মুসকে হাসতে লাগলো। এই মেয়েটা মুসকে আসলে এত মায়াবী লাগে কেন? সব যেন থেমে যায় ওর হাসিতে। আমি খাওয়া দাওয়া রেখে ওর হাসির দিকে তাকিয়ে থাকলাম। পুতুল হাসি থামিয়ে বলল, কি হলো, খাচ্ছেন না কেন? আমাকে দেখার অনেক সময় পাবেন, এখন খান। এবার আমি সত্যি অনেক লজ্জা পেলাম। সারাদিন এদিক ওদিক ঘুরে বিকেলে নদীর পাড়ে নিয়ে গেল। আমার টিউশনির সময় হয়ে গেছে, তাই বললাম, এবার চলেন বাসায় চলে যাই, আমার টিউশনিতে যেতে হবে, সময় হয়ে গেছে। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, আজ সব বাদ, এখন হাতটা একটু দেন তো। কেন? হাত দিয়ে কি করবেন? আমার হাত তো ঠান্ডা হয়ে গেছে, আপনার হাতের উষ্ণ ছোঁয়ায় আমার হাতটা গরম করে নিব। কই দিন। আমার হাত বাড়াতে গিয়ে দেখি কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। পুতুল আমার এই অবস্থা দেখে কাঁপা হাতটা ওর হাতের ভেতর নিয়ে গেল। আমার হাতের আঙ্গুলের ভিতর ওর আঙ্গুল ঢুকে আঁকড়ে ধরলো হাত, হালকাভাবে চাপও দিচ্ছে আর অন্যদিকে তাকিয়ে হাসছে। ওর হাতের ছোঁয়ায় যেন অন্য একরকম ভালো লাগার শিহরিত হচ্ছে আমি। প্রতিবার হাত চেপে ধরাতে আমি যেন কেঁপে উঠছি। এই প্রথম কোনো মেয়ের হাত ধরেছি, তাই মনে হয় এমন হচ্ছে। আমরা নদীর পাড় ঘেঁষে হাঁটছি। আমার চুপ থাকা দেখে পুতুল বলল, কি হলো, এমন চুপ হয়ে গেলেন কেন? কিছু বলেন। কি বলবো? খারাপ লাগছে কি আমার হাত ধরে হাঁটতে? আমি কিছুই বললাম না। এই মেয়েটা এত চঞ্চল, ভিতরটা এত সুন্দর, আর বাহির থেকে দেখলে বোঝাই যায় না।
আমরা গিয়ে একটা ব্রেঞ্চে বসলাম। আমার হাতে এবার দু হাতের মাঝখানে নিয়ে চেপে ধরলো। কি মনে করে যেন পুতুল আমার মুখে এক পানে দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর চোখের দিকে তাকিয়ে থাকার সাহস নেই আমার, তাই নদীর দিকে তাকিয়ে থাকলাম। ওর ওভাবে তাকিয়ে থাকা আমার প্রচুর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। ওর ধ্যান ভাঙলো ফোনের রিংটনে। হয়তো কোনো কিছু আজ ঘটিয়ে ফেলতো পুতুল। ও ফোন হাতে নিয়ে কল রিসিভ করে বলল, হ্যাঁ বাবা, আসছি। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, বাবা ফোন দিয়েছে, চলেন বাসায় যাই। রিক্সা ও হাতে আঁকড়ে ধরে বসে থাকলো। বাসার সামনে চলে এসেছি। আঙ্কেল এভাবে দেখলে খারাপ ভাবতে পারে, তাই বললাম, বাসার সামনে এসে গেছি, এবার হাতটা যদি ছাড়তেন। পুতুল আমার হাত ছেড়ে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে বাসার ভিতরে চলে গেল। আমি রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম। পুতুল কিছুক্ষণ পর আমার রুমে এসে বলল, কি ব্যাপার, ফ্রেশ না হয়ে শুয়ে আছেন কেন? যান, ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করুন, আমি চা নিয়ে আসছি। পরে ফ্রেশ হবো। পুতুল কিছুটা রেগে বলল, কোনো কথা শুনতে চাই না, আগে উঠুন, ফ্রেশ হন। পুতুল আমাকে জোর করে উঠিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। ওর কাণ্ড দেখে আমি অবাক, কেমন ওদিকে খাটানো শুরু করে দিয়েছে। ফ্রেশ হয়ে এসে দেখি পুতুল চা নিয়ে এসছে। চা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, চা খেলে সব ক্লান্তি চলে যাবে। পুতুল চলে গেছে। মেয়েটা চায়ের হাত দারুণ, রান্নার হাতও খারাপ না, বেশ লাগে ওর হাতে রান্না। এখন ঘুম থেকে সকালে পুতুলই ওঠায় আমাকে। মেয়েটা খুব খেয়াল করে আমাকে, ভালোই লাগে আমার। কিন্তু আমি বুঝি না কি চায়, কেন এমন অধিকার খাটে আমার উপর। এ যে হবার নয়, আমি তো এতিম, চাইলেও পারবো না ওকে আমার সাথে জড়াতে। বেশ কিছুদিন পর কলেজে আমি আর জনি বসে আছি, তখন তারিন আমাদের কাছে আসলো। তারিন মেয়েটা খুব ভালো জানে আমাকে, তো কাছে এসে বলল, হাই জনি, কেমন আছো? ভালো, তুমি? ভালো। এই সোহেল, চলো তো, কোথায়? তোমাকে নিয়ে একটু মার্কেটে যাব। তুমি একা যাও, আমি যেতে পারবো না। তারিন আমার হাত ধরে বলল, চলো না, যাবো আর আসবো। তুমি যাও না একটু কষ্ট করে। দেখো না জনি, ওকে একটু আমার সাথে আসতে বলো না। মেয়েটা এত করে বলছে, যা না। সত্যি আমার খারাপ লাগছে, তুমি একা যাও। তোমার খারাপ লাগা আমি দূর করে দিব, তুমি চলো চলো। এই বলে আমাকে তারিন টানতে টানতে নিয়ে গেল। কলেজের সামনে থেকে রিক্সা নিয়ে চলো শপিং মলে। কেনাকাটা অনেক করলো তারিন। আমার জন্য শার্ট নিতে চেয়েছিল, আমি না বলাতে নেয়নি। তারপরে জোর করে একটা ঘড়ি দিল। সেখান থেকে গেলাম কসমেটিক্সের দোকানে। কপালগণে দেখা হয়ে গেল পুতুলের সাথে। আনিশাকে নিয়ে এসেছে পুতুল। তারিনের বান্ধবী হলো আনিশা, আর আনিশা বান্ধবী হলো পুতুলের। পুতুল আমাকে তারিনকে একসাথে দেখে চোখ বড় করে তাকিয়েছে আমার দিকে। ওর এই চাওয়া দেখে ভয় লাগছে আমার। আমি পুতুলকে জিজ্ঞাসা করলাম, আপনি মার্কেটে আসছেন, কিছু কিনবেন নাকি? আমার কথা জবাব দিল না, একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে আনিশা বলল, কি রে তারিন, তখন জিজ্ঞাসা করলাম আমার সাথে যাবে কিনা, তখন তো না করে দিলি, আর এখন সোহেলের সাথে মার্কেট করতে চলে এলি। খুব উন্নতি হচ্ছে তোর। ধুর, কি যে বলিস না তুই। তা তোরা কি কিনলি? না, কিছু কিনিনি, কিনবো। আচ্ছা তোরা কিন, আমরা ওদিকে যাচ্ছি। পুতুল কোনো কথা বলল না, শুধু আমার চোখের দিকে একইভাবে তাকিয়ে আছে। ওর কি হলো আবার? ওখান থেকে তড়িঘড়ি করে চলে গেলাম আমরা। তারিন কেনাকাটা শেষ করে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। রুমের ভিতরে ঢুকতে দেখে পুতুল বসে আছে রুমে। ওর চোখ দেখে খুব ভয় করে উঠল। বন্য রক্ত ধারণ করেছে ওর চোখ। আমি ওর কাছে যেতেই পুতুল উঠে আমার কলা ধরে দেয়ালের সাথে চেপে ধরলো। কি করছেন কি? পুতুল আমার মুখের খুব কাছে এসে বলল, এমন কোনো কাজ করবি না যাতে আমার রাগ ধরে রাখতে না পারি, আমার মেজাজ যাতে গরম না হয়। এবার আমার হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, তারিন দিয়েছে এটা? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। পুতুল আমার হাত থেকে এক টান মেরে ঘড়িটা ছিঁড়ে ফেললো। আমি হাঁ করে তাকিয়ে আছি। তারপর পুতুল ঘড়িটাকে এক আছাড় মেরে চুরমার করে দিয়ে গটগট করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। ও রাগ দেখে আমি তো অবাক। এই সামান্য ব্যাপার নিয়ে এমন করবে আমি ভাবতে পারিনি। পরের দিন আর আমার সাথে কথা বলেনি পুতুল। আমি বললেও চুপ করে থাকতো। বুঝলাম আমার উপর রেগে বসে আছে। চতুর্থ দিন আমি টিউশন থেকে এসে দেখি পুতুল আমার রুমে বসে আছে। আমি কাছে যেতেই পুতুল বলল, হাতটা দিন। আমি হাঁ করে মুখের দিকে তাকিয়েছি। পুতুল বিরক্ত হয়ে আমার হাতটা ছো মেরে নিয়ে একটা ঘড়ি পরিয়ে দিল। বেশ চমৎকার ঘড়িটা। পুতুল আমার মুখে দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রুম থেকে চলে গেল। মেয়েটার মাঝে মাঝে হয়টা কি। কিছুক্ষণ পর পুতুল চা হাতে আমার রুমে আসলো। অন্যদিকে তাকিয়ে আমার দিকে চা বাড়িয়ে দিল। আমি হাত থেকে চা নিলাম। পুতুল আমার পাশে চুপটি করে বসলো। আমি চা খেতে লাগলাম। আমি আবার চা পাগল। চা খাচ্ছি, হঠাৎ পুতুল শান্ত গলায় বলল, আমি চাই না আপনি তারিনের সাথে মিশেন বা কথা বলেন। আমি চুপ করে চা খাচ্ছি। পুতুল আমার কোনো কথা জবাব না পেয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কি বলেছি আমি?
জি, কি বলেছেন? তারিনের সাথে যেন আর না দেখি, ওর সাথে আর মিশবেন না, আমার ভালো লাগে না। কি বলেছি বুঝতে পেরেছেন? জি, বুঝেছি। পুতুল আমার দিকে তাকে একটা মুচকে হাসি দিল। ওর হাসি দেখলাম ওর সব থমকে যায়। আমি হাঁ হয়ে তাকিয়েছি পুতুলের দিকে। পুতুল আমার কাছ থেকে আমার অর্ধ খাওয়া চাটা নিয়ে খেতে লাগলো, আর আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলো। কলেজে নতুন একটা মেয়ে ট্রান্সফার হয়ে আমাদের সাথে ভর্তি হয়েছে, দেখতে মাশাআল্লাহ। আমি জনি বসেছি কলেজের চত্বরে। তখনই সেই নতুন মেয়েটা আসলো আমাদের কাছে। জনির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি নূপুর। হাই, আমি জনি। নতুন নাকি? জি। আচ্ছা, পরিচিত হও। এ হলো সোহেল, আমার বন্ধু। হাই। হ্যালো। আমিও কি তোমাদের বন্ধু হতে পারি? কেন? আরে আর হতেই তো চাচ্ছে, হোক না। আচ্ছা, ফ্রেন্ড। জনি, আমি তো আজ নতুন আসলাম, ক্লাস কোনটা চিনি না। নো প্রবলেম, চল আমাদের সাথে। তারপর নূপুরকে নিয়ে আমাদের ক্লাসের দিকে এগোতে লাগলাম। এসব কিছু পুতুল আর আনিসের চোখে রইল না। কিছুদিনের মধ্যেই নূপুর হয়ে উঠল আমাদের একজন। মেয়েটা মিশুক প্রকৃতির বলা যায়। তো আমরা তিনজন বসে কলেজ ক্যান্টিনে কফি খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। আড্ডা তো বোঝেনি, একটু হাসাহাসি হয়। তখন কোত্থেকে যেন আনিশা চলে আসলো আমাদের সামনে। দেখে মনে হচ্ছে কোনো কারণে খুব রেগে আছে। আনিশা আমাকে নূপুরকে বলল, তোমরা একটু ক্যান্টিনের বাইরে যাও তো, আমি ওর সাথে একটু কথা বলবো। আমি আর নূপুর বাইরে চলে গেলাম। জনি আমাদের সাথে চলে যেতে আসতে চাইলো। আনিশা তার হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিল। জনি আনিশার কথাবার্তা। কি হয়েছে তোমার? কিছু বলছি না বলে যা ইচ্ছে তাই করবে? যার তার সাথে মিশবে, আনন্দ করবে, হাসাহাসি করবে? কার সাথে মিশবো না মিশবো সেটা আমার ব্যক্তিগত। না, তোমার ব্যক্তিগত ব্যাপার না। আমাকে কষ্ট দিয়ে তুমি অন্য কারোর সাথে মিশতে পারো না, হাসাহাসি করতে পারো না। আমি কাউকে কষ্ট দিই নাই। ইচ্ছাকৃত কেউ কষ্ট পেলে তাতে আমার কি? আর আপনি বা ইচ্ছাকৃত কষ্ট পাচ্ছেন কেন? আনিশা বা জনির হাত চেপে ধরে কেঁদে দিয়ে বলল, তুমি এমন করছো কেন? আমি আর নিতে পারছি না, এত কষ্ট আর নিতে পারছি না। আমি মানছি আগে তোমার সাথে অভিনয় করেছি, কিন্তু এখন বিশ্বাস করো, তোমাকে খুব ভালোবাসি। তুমি যা করতে বলবে করব, আমি তাই করব। প্লিজ প্লিজ আমাকে তবু মাফ করে দাও। দেখুন, হাত ছাড়ুন। সবাই তাকিয়ে আছে, আর আপনাকে আমি মাপ অনেক আগেই করে দিয়েছি। নতুন করে ভালোবেসে আর কষ্ট পেতে চাই না। যেভাবে আছি বেশ আছি। আমার মতো ফকির আপনার সাথে যায় না। আপনাদের মতো বেওশালী কাউকে খুঁজে নিয়েন। জনি আনিশার কাছ থেকে হাত ছাড়িয়ে বাইরে চলে আসলো। জনি চোখ কিরকম ভেজা ভেজা দেখাচ্ছে। আমাদের কাছে আসতে বললাম, কি ব্যাপার, কি বললো আনিশা তোকে? সেসব তোর জানার দরকার নেই। এই নূপুর, চল ক্লাসে যাই। কি রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? চল। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। আনিশা হয়তো ক্যান্টিনে বসে কাঁদছে। আমার নূপুরের সাথে মেশাটা পুতুল ভালোভাবে নিচ্ছে না। কলেজে আসলে চোখে চোখ রাখছে। তারিনের সাথে দেখা হয় না কয়েকদিন। শুনেছি গ্রামের বাড়িতে গিয়েছে। বাসায় পুতুল আমাকে এক্সট্রা কেয়ার করে, কখন কি লাগবে না লাগবে তার খোঁজখবর রাখে। আমার জামা কাপড়ও ধুয়ে দেয়। আমি বুঝি না কেন মন করে, কিন্তু আমি তো ছন্ন ছাড়া, আমার কি এসব মানায়? কলেজ চত্বরে বসে আছি আমরা তিনজন। হঠাৎ তারিনের দেখা। তারিন আসলো আমাদের কাছে। অনেকদিন পর দেখলাম ওকে। এসে এই জনিকে বলল, জনি, আমি একটু সোহেলকে নিয়ে ক্যান্টিনে যাই, একটু পর চলে আসব। আরে বলে তো যাও, কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমাকে। ভালো আছি, এসে কথা বলবো। এই বলে আমার হাত টানা শুরু করলো। আমি ওর সাথে যাওয়ার জন্য অমত করলাম না। আমাকে এভাবে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা একজনের চোখে এলো না। দুজনে গিয়ে ক্যান্টিনে বসলাম। 2 কাপ কফির অর্ডার করলাম। তো তারিন, খবর কি তোমার? কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, এখন ভালো আছি। আমাকে এভাবে টেনানোর কি দরকার ছিল? আমাকে বলেই তো তোমার সাথে চলে আসতাম। অনেকদিন দেখি না তো তোমাকে, তাই। আমাকে দেখার কি আছে? তোমার ভিতর থেকে বাচ্চার স্বভাব এখনো গেল না। আমি তো বাচ্চাই। তারিনের সাথে আড্ডা দিয়ে ক্লাস করতে চলে গেলাম। ক্লাস শেষে বাসায় আসলাম। রুমে ঢুকে দেখি পুতুল রুমে বসে আছে। আমি কিছু বলার আগেই আমার গালে ঠাস করে একটা সজোরে থাপ্পড় মারলো। ঝিমঝিম করে উঠলো মাথাটা। তারপর শুনতে পেলাম ওর চিৎকার, তোকে কতবার বলেছি ওই মেয়েটার সাথে কথা বলবি না, তারপরেও তুই ক্যান্টিনে যাস, কফি খাস।
ওর সাহস কি করে হয় তোর হাত ধরার? আমি চুপ করেই থাকলাম, কিছু বলা দরকার। তারপর আমি গালে হাত দিয়ে চুপ করে আছি। পুতুল আবার ধমক দিয়ে বলল, কি হলো, কথা বলছিস না কেন? আমার কোনো প্রত্যুত্তর না পেয়ে আমাকে সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বের হয়ে গেল। ওকে কি করে বোঝায় যে তারিনের সাথে আমার কোনো সম্পর্ক নেই? এমনি পেটে অনেক ক্ষুধা, তারপর আবার বিনা কারণে এইসব থাপ্পড়, মনটাই খারাপ হয়ে গেল। তাই আজ আর টিউশনিতে গেলাম না। জনির মেসের দিকে যাওয়া যাক, সেখানে গেলে মনটা একটু ভালো হবে। তাই ওর মেসের দিকে যেতে লাগলাম। সেখানে গিয়ে দেখি আরেক কাণ্ড। জনির মেসের সামনে আনিসা তার গাড়ির সাথে হেলান দিয়ে মুখটা গোমরা করে দাঁড়িয়ে আছে, আর এক দৃষ্টিতে জনি রুম বরাবর তাকিয়ে আছে। দূর থেকে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছি। কিছুক্ষণ পর পর জনি জানালে দিয়ে ওকে মেরে দেখছে। আমি আর না দাঁড়িয়ে জনির মেসের ভিতরে ঢুকে গেলাম। জনিকে দেখি বেশ চিন্তিত মনে হলো, তাই বললাম, কিরে কি হয়েছে, এমন চিন্তিত দেখাচ্ছ কেন তোকে? আর বাইরে দেখলাম আনিসা দাঁড়িয়ে। সেটাই তো, বেশ চিন্তার। তোকে বলেছিলাম না যে আমি এক আনিশাকে ভালোবাসতাম? বলেছিলি, বাট দেখালি না তো। এই আনিশাই সেই আনিশা। আমি আগে থেকে সন্দেহ করেছিলাম তোদের দুজনকে। আচ্ছা যাই হোক, ওকে ভিতরে নিয়ে আসি। না, একবার ধোকা দিয়েছিল, আবার সেই ধোকায় পড়তে চাই না। কখন এসেছে আনিসা? কলেজ ছুটার পর থেকে। সেই দুপুর থেকে এখন দাঁড়িয়ে আছে মেয়েটা, সন্ধ্যা হতে চললো। তুই মানুষ, ভেতরে নিয়ে আয়। না, আমি তাহলে ওকে চলে যেতে বলি? তোর যাওয়া লাগবে না, আমি বলছি ওকে। তো কি বলেছিল আনিসা? কি আর বলবি, বলছে আমি যতক্ষণ বুকে জড়িয়ে না নেব ততক্ষণ এখান থেকে এক পাও নড়বে না। তো যা, মেয়েটাকে নিয়ে বুকে জড়িয়ে নে। আমি ওকে ভালোবাসি নাকি যে ওকে বুকে জড়িয়ে নেব? মিথ্যা বলছিস কেন? তুই তো মেয়েটাকে ভালোবাসিস। না, বাসি না। তো চোখ তো বলছে তুই ওকে ভালোবাসিস। আমি কিছু জানি না, কিছু জিজ্ঞাসা করিস না আমাকে। দেখ, হয়তো একবার তোকে ধোকা দিয়েছে, তাই বলে কি আবার ধোকা দেবে? মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখ, কত ভালোবাসে তোকে। ওর চোখ তো আর মিথ্যে বলছে না। জনি উঠে আবার বারান্দায় গিয়ে আনিশাকে দেখতে গেল। আনিশা ওর দিকে তাকিয়ে চোখের পানি ছাড়তে লাগলো। আমি পিছন থেকে ওকে বললাম, দেখ, মেয়েটার চোখ দিয়ে তোর ভালোবাসার অশ্রুকণা ঝরছে। এখনো বলবে ও তোকে ভালোবাসে না, তোকে ধোকা দেবে? জনি আমার কথায় চমকে গেল। যা, সন্ধ্যা হয়ে গেছে, চারপাশ ঘুনঘুটে অন্ধকার হয়ে গেছে। মেয়েটাকে আর কষ্ট দিস না। যে ভুল করে ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দিতে হয়। যাও, কি বুকে জড়িয়ে নে। তুই যতক্ষণ ওকে বুকে জড়িয়ে নিবি না ততক্ষণ এখান থেকে যাবে না। তুই এতদিনে বুঝিস নি ও কতটা জেদি। ওকে তুই আমার থেকে বেশি চিনিস। আমার দিকে না তাকে যাও, কি বুকে জড়িয়ে নে। মেয়েটা তোকে পাওয়ার জন্য পাগল হয়ে আছে, যা। আমি জনিকে ঠেলে রুম থেকে বাইরে বের করে দিলাম। পাগল ছেলে একটা। জনি নিচে আনিসের সামনে দাঁড়ালো। আনিসা এক দৌড়ে জনির বুকে ঝাঁপিয়ে পড়লো। বুকের ভেতর মুখ গুজে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমাকে আর কষ্ট দিও না, আমি আর সইতে পারছি না, তুমি ছাড়া থাকতে পারবো না, প্লিজ প্লিজ একবার জড়িয়ে নাও। জনির অভিমান ধরে রাখতে পারলো না, আনিসের সাথে কেঁদে দিয়ে বলল, আর কখনো যদি ধোকা দেওয়ার চেষ্টা করো তখন দেখো। না, খুব ভালোবাসি তোমাকে, কখনো ছেড়ে যাব না। জনি আমাকে দেখে বলল, তুই এখানে কি করছিস? তোদের রোমান্স দেখার লোভটা সামলাতে পারলাম না, তাই চলে আসলাম দেখতে। যা, রুমে গিয়ে বস, আমি ওকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। তারপর জনি আনিসাকে আনিসার গাড়িতে করে নিয়ে চলে গেল। ওদের এইভাবে যেতে দেখি সত্যি মনটা ভালো হয়ে গেল। জনি মেসে বসে আছি, হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। চেয়ে দেখি পুতুল। কল রিসিভ করে চুপ করেই থাকলাম। আমি এবারে চুপ করেই থাকলাম। আমি চুপ করে থাকলাম। কি হলো, কথা বলেন না কেন? কোথায় আপনি? জনির মেসে। তাড়াতাড়ি চলে আসুন, আমি বসে আছি। কিছুক্ষণ নীরবতা চললো দুপাশে, তারপর কলটা কেটে দিলাম। মন ভালো করতে এসেছি, মন ভালো হয়ে গেছে। এখন বাসার দিকে যাওয়া যাক। হালকা অন্ধকারে হাঁটা ধরলাম বাসার পথের দিকে। হাঁটতে হাঁটতে একটা বিষয়ে চিন্তা করতে লাগলাম। পুতুল হয়তো আমাকে পছন্দ করে, কিন্তু এই যে হবার নয়। এটা শুনলে হয়তো আঙ্কেল খুব কষ্ট পাবে। না, যে আমাকে এই শহরে আশ্রয় দিয়েছে তার মনে তো আমি কষ্ট দিতে পারি না। কালই ম্যাচে উঠতে হবে, এখানে থাকা যাবে না। আমার মতো একটা এতিম ছেলের সাথে জড়িয়ে পুতুল কেন তার ফুলের মতো জীবন নষ্ট করবে? অনেক নামি দামি ছেলে পাবে, হয়তো আঙ্কেল ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। না, থাকা যাবে না। নানা সম্মানটুকু বজায় রাখতে হবে। এসব কথা ভাবতে ভাবতে আমার খুব কষ্ট লাগছে। আমিও তো পছন্দ করি। মনকে আর এসব বলছে, মনকে তো আর মানাতে পারছি না। মনকে কি বলে বোঝাবো? না, মন চাই বলুক। নিজে কষ্ট পেলেও সবাইকে তো খুশি রাখতে পারবো।
জনির কাছে কল দিলাম। কি রে শালা, তুই কোথায়? তোকে না বসতে বললাম। চলে এসেছি। আচ্ছা, তোর মেসে কি থাকার মতো জায়গা হবে? কেন, আর কে থাকবে? আমি থাকবো। তুই মেসে থাকবি কেন? পরে বলবো। জায়গা আছে কিনা বল। আছে। কাল আসছে। কল কেটে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি দরজা খোলা, তাই ভেতরে ঢুকে দেখি পুতুল দরজার পাশে বসে আছে, চোখ জোড়া লাল হয়ে আছে। এতক্ষণ লাগে আসতে? খেতে বসুন। আঙ্কেল কোথায়? আপনি বসুন, আমি ডেকে আনছি। একটু পর আঙ্কেল আসলো, আমরা তিনজন খেতে বসলাম। কাল চলে যাব, তাই ভাবলাম এখন বলা যাক আঙ্কেলকে। আঙ্কেল, একটা কথা বলার ছিল। বলো। আমি মেসে উঠতে চাচ্ছি। পুতুল খাওয়া থামিয়ে দিয়ে আমার দিকে হা হয়ে তাকিয়ে থাকলো। আমার বাসায় কোনো সমস্যা? জি না আঙ্কেল। তাহলে? আপনার বাসায় আর কতদিন? ম্যাচ ঠিক করেছি, কাল চলে যাব। আমি কথা বলতেই পুতুল তার নিজের খাবারে পানি ঢেলে রুমে চলে গেল। দেখো, যাবো বললেই হলো নাকি? আর মাত্র একটা বছর, তারপর চাইলেও আর আটকাতে পারবো না। না আঙ্কেল, ম্যাচ ঠিক করেছি। কথা বাড়িও না, চুপচাপ খাও। বেশি কিছু আর বলার সাহস পেলাম না। রাতটা নির্ঘুমে কাটলো। সকাল উঠতে আঙ্কেলের কাছে চলে গেলাম। শেষমেশ বলেই দেখি একটু পর আর ওনাকে পাওয়া যাবে না, কলেজে চলে যাবে। তাই ওনার কাছে চলে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল তৈরি হয়ে কলেজে যাওয়ার জন্য বের হচ্ছে। আমি বললাম, আঙ্কেল। উনি আমার দিকে ঘুরে তাকালেন। আঙ্কেল, আমি একটু পর চলে যেতে চাচ্ছি। শোনো, এত চালাকি করো না। তুমি যেতে চাইলে আমি তোমাকে ছাড়ছি না। জানি না হঠাৎ কি কারণে চলে যেতে চাচ্ছ, কিন্তু তোমার নানা তোমাকে আমার কাছে আমানত হিসেবে পাঠিয়েছে। তাছাড়া তোমার নানার কাছে আমি কি জবাব দেব? আমি নানাকে বুঝিয়ে বলবো। বেশি কথা বলো না। হঠাৎ পুতুল রুম থেকে বেরিয়ে ওর বাবাকে বলতে লাগলো, বাবা, তুমি কলেজে যাও। দেখি ও কি করে যায়। খুব সাহস বেড়েছে। কি হলো, তুমি যাচ্ছ না কেন? যাও, ওকে আমি দেখছি। পুতুলকে দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছি। ওর চোখ দুটো লাল হয়ে আছে ফুলে, মুখ অসম্ভব লাল। আমি আমার রুমে চলে আসলাম। হঠাৎ পুতুল আমার রুমে আসলো, তারপর দরজাটা আটকে দিল। কি করছেন কি? দরজা আটকেছেন কেন? আঙ্কেল দিয়ে আর কিছু বলতে দিল না। ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোড়া আটকে দিল। পুতুল এমন কিছু করবে আমি ভাবতেই পারিনি। না চাইতো আমার হাত দুটো আঁকড়ে ধরলো, বেশ কিছুক্ষণ পর ছাড়লো। তারপর আমাকে খাটের উপর ধাক্কা মেরে ফেলে বুকের উপর উঠেই শুরু করলো মাইরটা। কুত্তা, কিছু বলছি না দেখে বেশি বার বেড়ে গেছে তোর। কই যাবি? হ্যাঁ, আমাকে রেখে কই যাবি? তোর ঠ্যাং ভেঙে ফেলবো। আর কি করছেন? ব্যথা পাচ্ছি তো। লাগছে? লাগুক, আরো লাগুক। আমার সাথে অভিমান করে চলে যেতে চাস? থাপ্পড় দিয়েছি বলে অভিমান করেছিস? তোকে মেরে তোর থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। তোকে খুন করে ফেলবো। তোকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। এবার তো থামুন, যাবো না তো বলছি। আমাকে আরো কিছুক্ষণ মেরে ক্লান্ত হয়ে বুকে শুয়ে পড়লো। তারপর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলল, তুই বুঝিস না আমি তোকে কত ভালোবাসি? কেন তোর এত কেয়ার করি? কেন তোকে মারি? বুঝি বলেই তো চলে যাচ্ছি। একথা বলতেই পুতুল বুকের উপর থেকে মুখ উঠে আমার চোখের দিকে তাকালো। দেখুন, কেন আমার মতো একটা এতিম ছেলের সাথে নিজের জীবনে জড়াতে চাচ্ছেন? পুতুল ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল আমার গালে। আর যদি নিজেকে কখনো এতিম বলেছিস, তখন দেখিস তোর কি করি। যতই যাই বলুন, এটাই বাস্তব যে আমি এতিম। আমার কোনো স্থায়ী ঠিকানা নেই। আপনি আমার থেকে অনেক ভালো ছেলে পাবেন। আপনার বাবা আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। আমার মতো চাল চুলহীন ছন্নছাড়া ছেলের জন্য আপনার বাবার স্বপ্ন নষ্ট করবেন? আমি এত কিছু বুঝি না। তোকে ভালোবাসি, ব্যাস। তোর বুকে আমার স্থায়ী ঠিকানা। আমার বুকের ভিতরে মুখ ঘষতে ঘষতেই বলল, কেন এত ভালোবাসেন? নাকি দয়া দেখাচ্ছেন? আমি এত কিছু বুঝি না, শুধু জানি তোকে ছাড়া বাঁচতে পারবো না। হয়েছে, এবার বুক থেকে নামেন। আপনার বাবা কি নাকি মনে করবে? বাবাকে কলেজে পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, এবার আপনি আপনার রুমে যান। না, আপনার বুকে ঘুমাবো। কাল সারা রাত একটুও ঘুমাতে পারিনি। কিছুক্ষণ নীরবতা চলো দুজনের ভেতর। তারপর পুতুল আবার বলল, আমাকে ভালোবাসেন তো? দেখো, শুধু শুধু আমার মতো আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁটের আঙুল দিয়ে চুপ করিয়ে দিয়ে বলল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাসি, অনেক আগে থেকেই। তাহলে আমাকে ঘুমোতে দিন। দেখো, বাস্তবতা বলে একটা কথা আছে। বাস্তবতার কাছে আমাদের ভালোবাসা হার মানবে। তোমার বাবা কি মানবে?
কখন এই সম্পর্ক, কখনোই না। একটু বোঝার চেষ্টা করো। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমায় ছাড়া থাকতে পারবেন? আসলেই পুতুলকে ছাড়া কি থাকতে পারবো? চুপ করেই থাকলাম আমি। জানতাম পারবেন না। বাবাকে আমি ম্যানেজ করে নিব। দেখো, অনেক কষ্ট নিয়ে বড় হয়েছি, তোমাকে হারানোর কষ্ট সইতে পারবো না। আমার ভালোবাসা দিয়ে আপনার সব কষ্ট দূর করে দিব। এখন কোনো কথা বলবেন না, চুপচাপ এভাবে থাকুন। হয়েছে, এবার ওঠো, অনেক ক্ষুধা লেগেছে। পুতুল আমার বুক থেকে উঠতে উঠতে বলল, আমি নাস্তা রেডি করছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। পুতুল নাস্তা রেডি করতে চলে গেল। কিছুক্ষণ পর দুজন একসাথে নাস্তা করলাম। আমাকে কলেজে যেতে দিল না পুতুল। দিনটা ঘুরে ফিরে কাটিয়ে দিলাম দুজন। পরদিন আমরা দুজন এক রিক্সায় গেলাম কলেজে। জনি আর আনিশাকে একসাথে দেখা যাচ্ছে কলেজে। পুতুল আমার হাত ধরে আসছে। যে তারিনকে আসতে দেখলো পুতুল, তখন আমার হাতটা আরো ভালো করে আঁকড়ে ধরলো। তারিন হা হয়ে শুধু তাকিয়েছে আমাদের দিকে। তারিনের কাছে গিয়ে বললাম, কেমন আছো? তখন তারিনের হুঁশ আসলো, আমার দিকে তাকিয়ে বলল, ও তোমাকে এভাবে ধরে আছে কেন? আমি কিছু বলার আগে পুতুল আমাকে আরেকটু ভালো করে আঁকড়ে ধরে বলল, কতটা কাছের হলে এভাবে আঁকড়ে ধরতে পারে তুমি জানো না? তারিন আমার দিকে তাকিয়ে বলল, ও কি বলছে এসব সোহেল? উনি কি বলবে? আমরা একে অপরকে ভালোবাসি, তাই তো এভাবে হাঁটছি। সোহেল, ও কি সত্যি বলছে? পুতুল আমার চোখের দিকে তাকালো। আমি পুতুলের চোখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, ও ঠিকই বলেছে। পুতুলের ঠোঁটের কোণে মৃদু হাসি দেখতে পেলাম। তারিন কিছুটা আহত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ভালো, খুব মানিয়েছে তোমাদের। চলো আজ আমরা একসাথে কফি খাবো। না, আজ না, অন্যদিন খাবো। তারিন চলে গেল। এবার গেলাম জনির কাছে। আহ, কি প্রেম রে! আনিশা জনির কাঁধে মাথা দিয়ে বসে আছে। কিরে বেটা, আনিশাকে পেয়ে আমাকে বলে গেলি? কি যে বলিস না, তোকে কি ভোলা যায়? বস এখানে। ও মা, পুতুল যে, আজ দুজন একসাথে? ব্যাপার কি সোহেল, কাজ কি হয়ে গেছে? পুতুল কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে আমার হাত শক্ত করে চেপে ধরলো। কি যে বলিস না। তা আনিশা, খবর কি? তোমাদের প্রেম কেমন চলছে? চলবে কি, হ্যাঁ, এতদিন পর কাছে পেলাম, একটু বেশি ভালোবাসবে তা না, আমাকে সময় দিচ্ছ না। এই ব্যাপার? তা গলায় ঝুলে নিলেই তো পারো। সেটাই তো চাচ্ছি, আর অল্প কিছুদিন, তারপর গলায় ঝুলে নেব। পিছন থেকে হঠাৎ নূপুর বলে উঠলো, বাহ, বেশ ভালোই তো, দু বন্ধু দুজন পেয়ে আমাকে ভুলেই গেলে। আরে পাগলি, কাছে আয়, তোকে একটা ধরিয়ে দেবো। আমার ওইসব দরকার নেই, এভাবে আছি, বেশ আছি। চলো আজ একসাথে কফি খাওয়া যাক। খারাপ না, চলো। সবাই মিলে ক্যান্টিনে চলে গেলাম। কফির বিল অবশ্য আনিশাই দিয়েছে। বেশ কিছুদিন হলো গ্রামে যাওয়া হয় না। নানাকে দেখার জন্য মনটা আনচান আনচান করছে। তাই ভাবলাম কিছুদিন নানার কাছ থেকে ঘুরে আসি। কলেজের প্রিন্সিপাল যেহেতু আঙ্কেল, তাই ছুটিটি ওনার কাছ থেকেই নিতে হবে। তাই ভাবলাম রাতে খাওয়ার সময় বলে দেখি। রাতে আমরা তিনজনে খেতে বসলাম। আঙ্কেল, নানার কাছে অনেকদিন যাওয়া হয় না, একটু দেখতে যেতে চাইছিলাম। যাবে, সমস্যা কি? না মানে, কলেজ থেকে তো ছুটি লাগতো। সে তোমার চিন্তা করতে হবে না, কাল একটা ছুটির অ্যাপ্লিকেশন জমা দিও। তা কবে যেতে চাও? পরশুদিন। ঠিক আছে। আমি কে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর পুতুল আসলো আমার রুমে। ওই, আপনি কোথায় যাবেন? নানার বাসায়। আমাকে ফাঁকি দেওয়ার ধান্দা না? তোর কি যে বলো না, তোমাকে ফাঁকি দেবো কেন? না, আপনি গেলে আর আসবেন না, আমি যেতে দেব না। আরে পাগলি, যাবো আর আসবো। এবার কেঁদে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বললো, আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া, আমিও যাব আপনার সাথে। দেখো, পাগলামি করো না, দুদিনের জন্য যাবো আর আসবো। তাছাড়া গ্রামের বাড়িতে থাকতেও পারবো না, একটু বোঝো। না, আমি কিছু বুঝতে চাই না, আমি আপনার সাথে যাব। আচ্ছা যেও, আগে তোমার বাবার থেকে অনুমতি নাও। নেবে? বাবা আমাকে না বলবে না। পুতুলের কপালে একটা চুমু দিয়ে বললাম, এবার রুমে যাও, গিয়ে ঘুমাও। আর একটু থাকি না? না, আর থাকা লাগবে না, যাও, তোমার বাবা আবার অন্য কিছু ভাববে, যাও। পুতুলকে পাঠিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আমি আর পুতুল কলেজে চলে গেলাম। সাথে আনা অ্যাপ্লিকেশনটাও জমা দিয়ে আসলাম। আমি, পুতুল, জনি বসে আছি। তখন জনি বলল, কি রে, ওটা কিসের কাগজ জমা দিয়ে আসলি? ছুটির অ্যাপ্লিকেশন, 1 সপ্তাহের জন্য গ্রামের বাড়ি যাচ্ছি, তুই চল। না রে, আমি ছুটি নেইনি। আরে বেটা চল, ওটা পুতুল ম্যানেজ করবে। আচ্ছা ঠিক আছে, কবে যাবি? কাল।
আনিস আসলো আমাদের কথার মাঝে। আনিসা জনির পাশে বসতে বসতে বলল, হ্যালো গাইস, সবাই কেমন আছো? ভালো। কি রে পুতুল, তোকে খুশি খুশি লাগছে, ব্যাপার কি? কাল ওনার সাথে ওনার গ্রামের বাড়ি যাচ্ছি। তাই নাকি? সাথে জনিও যাচ্ছে। এবার জনির দিকে বুড়ো কুচকে তাকালো। এভাবে তাকাচ্ছ কেন? তুমি ওদের সাথে যাচ্ছ? অনেক দিন কোথাও যাওয়া হয় না তো। আমাকে একবারও বলছো তুমি? আরে তুমি রেগে যাচ্ছ কেন? এই মাত্র সোহেল যাওয়ার জন্য বলল, আর আমিও এই মাত্র যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমিও যাব, তোমাকে না দেখে থাকতে পারবো না। কি সোহেল আমাকে নেবে না? অবশ্যই নেব। শুনছো, সোহেল নেবে, আমিও যাব। কি পাগলামো করছো? আমি 2 দিন থেকে চলে আসব। না, আমি যাব। তুমি বোঝার চেষ্টা করো, তুমি কখনো গ্রামের বাড়ি যাওনি, তাছাড়া থাকতে পারবে না ওখানে। আমি পারবো, তুমি পারলে আমিও পারবো। তুমি এসির ভিতর থেকে বড় হয়েছো, ওসব জায়গায় থাকার তোমার কোনো অভ্যাস নেই। যাওয়া লাগবে না। আনিসা জনিকে টেনে এক কোণে নিয়ে গেল। কিছুক্ষণ পর দুজন আসলো। জনিকে দেখে আমি হেসে দিলাম, সাথে পুতুলও। কিরে, তুই হাসছিস কেন? তোর ঠোঁটে আনিসা ঠোঁটে লিপস্টিক আসলো কিভাবে? আনিসা তড়িঘড়ি করে জনির ঠোঁটে লিপস্টিক মুছে দিল। জনি একটু রাগী ঘন্টে আনিসাকে বলল, তুমিও না, কি যে করো। কি করব? তুমি তো আমাকে নিতেই চাচ্ছ না। তাহলে আনিসা যাচ্ছে। না। আনিসা জনির দিকে তাকিয়ে বলল, এবার কিন্তু ওদের সামনে আর একটা দিব। তুমি বোঝার চেষ্টা করো, ওখানে গেলে তোমার সমস্যা হবে। আনিসা একটু কাদার ভাব করেই বলল, আমি যাব। আমার সমস্যা হলে তুমি তো আছোই, প্লিজ প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে, কান্না করতে হবে না। আনিসা খুশিতে জনির গালে চুমু দিয়ে বলল, আমার দুষ্টু মিষ্টি জানটা। ওদের এসব কাণ্ড দেখে আমের পুতুল হেসে দিলাম। দিলি তো আবার লিপস্টিক লাগিয়ে। সমস্যা কি? আমার জিনিস আমি লিপস্টিক লাগাবো, আমি মুছবো। এই শোনো, আমার গাড়িতে করে যাবো কিন্তু। না, এত দূরের পথ তুমি ড্রাইভ করার দরকার নেই। এত বছর গাড়ি চালাচ্ছি, কিছু হয়নি, এখন কিছু হবে না। আচ্ছা ঠিক আছে। যাবা কবে? কাল সকালে রওনা দেব, তাহলে দিন থাকতে সেখানে পৌঁছতে পারবো। তাহলে তো আজই যাওয়ার প্রস্তুতি নিতে হয়। আচ্ছা জনি, চলো, কিছু কেনাকাটা করতে হবে। তুমি পরে কিনে নিও। তোমারগুলো তো কিনা লাগবে। আমার কিছু লাগবে না। বেশি বুঝো না তো, চলো, তোরাও চল। না, তোমরা যাও। আচ্ছা চলি তাহলে আমরা। আনিসারা চলে গেল। পুতুলের দিকে তাকিয়ে দেখি ওর মুখে কিছুটা মন খারাপের আভা ফুটে উঠেছে। চলো। কোথায়? চলো তো। পুতুলকে নিয়ে একটা শপিং মলে আসলাম। এখানে আসলেন কেন? চলো তো। ওকে নিয়ে একটা শাড়ির দোকানে ঢুকলাম। দেখো তো এই শাড়িটা কেমন। শাড়ি দিয়ে কি করবেন? তোমার পছন্দ হয়েছে কিনা বলো। আপনার পছন্দ হয়েছে? তাহলে আমারও পছন্দ। শাড়িটা নিয়ে বাসা থেকে রওনা দিলাম। রিক্সায় দুজন বসে আছি, তখন পুতুল বলল, আচ্ছা শাড়ি নিলেন কেন? কাল এটা পরে যাবে, তোমাকে গ্রাম্য বধূর সাজে সেখানে নিয়ে যাব। নানা যাতে একবার তোমাকে দেখলে পছন্দ করে। পুতুল কিছুটা লজ্জা পেয়ে বলল, ধ্যাত, কি যে বলেন না, আমার বুঝি লজ্জা লাগে না? কেন, বিয়ের কথা শুনলে লজ্জা লাগে কেন? বিয়ে করার ইচ্ছে নেই নাকি? পুতুল আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই জন্মে আর ছাড়ছি না আপনাকে। রাতে খেতে বসলাম, তখন আঙ্কেল বলল, সোহেল, পুতুল তো তোমার সাথে যেতে চায়, তোমার কি কোনো সমস্যা আছে? কি যে বলেন না আঙ্কেল, আমার আর কি সমস্যা থাকবে? আসলে কাজের জন্য ওকে নিয়ে কোথাও বের হতে পারি না তো, তাই তোমার সাথে একটু ঘুরে আসুক। জি আঙ্কেল, কোনো সমস্যা নেই। তা কাল কখন রওনা দিবে? সকালে রওনা দিতে চেয়েছি। আচ্ছা, তাহলে কাল 2টো টিকিট কিনে রাখবো। তার দরকার নেই, আমার এক ফ্রেন্ডের গাড়ি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। সকালে নাস্তাকে সব গোছগাছ করলাম। পুতুল রেডি হয়ে আমার রুমে আসলো। ওকে দেখে চোখ ফেরানো দেয়। আমার দেয় শাড়িটা পরেছে, ওর ফর্সা দেখে কালো শাড়িটা মানিয়েছে বেশ। এমন করে কি দেখেন? এত সুন্দর কেন তুমি? ধ্যাত, কি যে বলেন না, জামা কাপড় গুছিয়ে নিন। কিছু জামা কাপড় বাকি আছে। এগুলো আমার ব্যাগে নেই। আচ্ছা নাও। ততক্ষণে জনিকে কল দিয়ে দেখি ওরা কত দূর। জনিকে কল দিলাম। হ্যাঁ জনি, কত দূর তোরা?
এই তো আমরা চলে এসেছি। তোরা রেডি হয়ে বাসা থেকে বের হো। তোদের বাসার সামনে থেকে তোদের পিক করব। আচ্ছা তাড়াতাড়ি আয়। আমরা রেডি হয়ে আঙ্কেলের কাছে বিদায় নিলাম। তোমার নানাকে আমার সালাম জানিও, আর সাবধানে যাবে। তুই সেখানে পৌঁছে আমাকে কল দিবি। জি বাবা। বাসার সামনে থেকে আনিশা আমাদের পিক করলো। আমি জনি আর আনিশার দিকে তাকিয়ে বললাম, তোদের তো সেই লাগছে রে, একদম নববিবাহিত লাগছে। আনিশা আমাদের দিকে দুটো প্যাক বাড়িয়ে দিয়ে বলল, তোদের জন্য। খুলে দেখি ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়ি। আনিশা জনি বসলো সামনে, আর আমি আর পুতুল পিছনে। গাড়ি চলছে। পুতুল আমার কাঁধে মাথা দিয়ে হাত আঁকড়ে ধরে আছে। শো শো করে গাড়ি চলছে। গাড়ি চালানো বেশ এক্সপিরিয়েন্স আছে দেখি আনিশার। আমি ডিরেকশন বলে দিয়েছি, সে অনুযায়ী গাড়ি চালাচ্ছে। গাড়ি কাছ নিচে নামিয়ে দিতেই বাতাসে পুতুলের চুলগুলো দোল খেতে লাগলো। সে এক অপূর্ব সৌন্দর্য যেন ছড়িয়ে পড়লো। আমার মুখ ডেকে গেছে পুতুলের চুলে। আমি চুলের সুবাস নিতে থাকলাম, তবে বেশিক্ষণ নিতে পারলাম না। এমন সুন্দর মুহূর্ত ধুলিসাৎ করে দিল জনি। কি রে বেটা, কি করছিস? আমি তাড়াতাড়ি মুখ থেকে পুতুলের চুল সরিয়ে দিলাম। কি করবো আর, বসে আছি দেখিস না। তাই নাকি? আমি তো অন্য কিছু দেখলাম। তোরটা তুই নিয়ে থাক না, পিছনে নজর দেশ কেন? আচ্ছা আর দেব না। পুতুল কিছুটা বুঝতে পেরে মুসকে মুসকে হাসছে। আনিশা গাড়ি ড্রাইভ করাতে ব্যস্ত। দুপুরে খাওয়ার জন্য গাড়ি একটা রেস্তোরাঁর সামনে দাঁড় করালো। বেশ বড় না রেস্তোরাঁটি। ভেতরে ঢুকলাম। খাবার অর্ডার করতে গিয়ে শুনি শুধু মাংস আর বিরিয়ানি আছে। এই দিয়েই চলবে। খারাপ না, কি বলো তোমরা? খাবারের অর্ডার দেওয়া হলো। আনিশা প্লেটে খাবার নিয়ে জনির মুখের সামনে ধরলো। হাঁ করো। তুমি খেয়ে নাও আগে। হাঁ করো তো। আনিশা জনিকে খাইয়ে দিচ্ছে। আমি আর পুতুল হা হয়ে তাকিয়ে আছি। সবার সামনে এভাবে খাওয়াচ্ছে। ওদের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আনিশা বলল, কি দেখো এভাবে? এখানে এভাবে খাওয়াচ্ছ? ভালোবাসা থাকলে সবখানেই খাওয়ানো যায়। পুতুল এবার আমার চোখের দিকে তাকালো। ওর চোখের বাসায় কিছুটা হলে বুঝতে পারে, তাই প্লেট খাবার নিয়ে ওর মুখের সামনে ধরলাম। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে খেতে লাগলো। ওর মুখে তৃপ্তির হাসি লেগে আছে। পুতুল এবার খাওয়া থামিয়ে দিল। কি হলো আবার? পুতুল আমার কাছ থেকে প্লেট নিয়ে বলল, হ্যাঁ করুন। আমি একটু হেসে বললাম, পাগলি একটা, দাও। খাওয়া শেষ করে পুতুল তার হাত দিয়ে আমার মুখ মুছে দিল। গাড়িতে গিয়ে বসলাম আবার। চলতে লাগলো গাড়িটি। আমাদের গ্রামের কাছাকাছি পরে চলে এসেছি। বিকালও হয়ে এসেছে। হালকা শীত পড়তে লাগলো। পাশে তাকে দেখে পুতুল শীতে কিছুটা জড়সড় হয়ে আছে, তাই ব্যাগ থেকে চাদরটা বের করে ওর গায়ে জড়িয়ে দিলাম। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, আমাকে একা চাদর দিয়ে দূরে রাখতে চান, তাই না? দূর পাগলি, কি বলো এসব? তোমার শীত লাগছে তাই তো দিলাম। আপনার বুঝি শীত লাগে না? এই শীতে আমার কিছুই হবে না। এত বেশি বুঝতে হবে না, চাদরের ভিতরে আসুন। থাক, লাগবে না, নিজের গায়ে ভালো করে জড়িয়ে নাও। পুতুল কিছুটা অভিমান করে গা থেকে চাদরটা খুলে সামনে রেখে বলল, বুঝি তো, আমার গায়ের সাথে লাগলে সমস্যা হবে। আমি তো ভালো না, দরকার নেই চাদর। আমি চাদরটা নিয়ে পুতুলকে আরো কাছে টেনে দুজন চাদরের ভিতরে ঢুকে পড়লাম। পুতুল আটোসাটো করে আমাকে জড়িয়ে তুলল পরম যত্নে। কিছুক্ষণ পর আনিশা গাড়ি থামালো। তাকে দিকে আনিশা জনিকে জ্যাকেট গায়ে দিয়ে দিচ্ছে। আনিশা আমাদের দিকে তাকে জনিকে বলল, গাড়ি ড্রাইভ না করলে পুতুলের মতো তোমার জ্যাকেটের ভিতরে ঢুকে যেতাম। আসো। পাগল, গাড়ি ড্রাইভ করবে কে? আচ্ছা কাছে আসো তো। কেন? আসো তো। এই তো আসলাম। আনিশা জনি ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, এই কারণে রেখেছি। তুমি কি যে করো, পিছনে ওরা আছে দেখো না? ওরা দেখেনি। পাগলি একটা, সব সময় দুষ্টুমি করা লাগে। বেশি কথা বলে ঠোঁটে কিস দিয়ে ধরে রাখবো। পাগলি, গাড়ি চালাও, শুধু আজে বাজে চিন্তা। গাড়ি চলতে লাগলো। সন্ধ্যার একটু আগ দিয়ে বাসায় পৌঁছালাম। পুতুল, পুতুল, আমরা এসে গেছি। কি হয়েছে? আমরা আমার নানার বাড়ি এসে গেছি। পুতুল আমাকে ছেড়ে দিয়ে উঠলো। ঘুমিয়ে ঢুলছে। ঘুমিয়েছিল মেয়েটি গাড়িতে। এদিকে আসো। পুতুলের চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিলাম। গাড়ি থেকে আমরা সবাই নামতেই দেখি নানা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অনেকদিন পর নানাকে দেখলাম। আবেগ ধরে রাখতে পারলাম না, তাই নানাকে জোরে ধরে কেঁদে দিলাম। পুতুল বুঝে গেল এটা আমার নানা হয়, তাই সোজা গিয়ে নানার পাশে সালাম করলো। থাক নানু ভাই, বেঁচে থাকো। নানা আমার দিকে তাকিয়ে বলল, কে রে ও? রফিক আঙ্কেলের মেয়ে। রফিকের মেয়ে? কত ছোট দেখেছিলাম, আজ কত বড় হয়ে গেছে। বেঁচে থাকো নানু ভাই,
অনেক বড় হও। না না, এরা হলো আমার ফ্রেন্ড জনি আর আনিসা। আনিসাও নানার পাশে সালাম করলো। আয় আয় ভিতরে আয়, ওদের আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবি? নানার পুরোনো আমলে বিশাল বাড়ি। নানার সাথে আমার এক মামাও থাকে, তবে সে আমার আপন মামা না, দুঃসম্পর্কের মামা হয়। উনি নানার সব দেখাশোনা করে। ভেতরে গিয়ে বসলাম। নানা রহিমা রহিমা বলে ডাক দিল। রহিমা হলো মামার বউ, মানে আমার মামি। আপন মামি না হলেও আপন ছেলের মতোই আদর করে আমাকে। কি হয়েছে বাবা? আরে তোমরা চলে এসেছো? কেমন আছো মামি? মামি কিছুটা অভিমান করে বলল, তুই কথা বলবি না আমার সাথে? তুই সেখানে গিয়ে আমাকে একবারও ফোন দিয়েছিস? সরি মামি। মামা কোথায়? বাজারে গেছে। রোমা কোথায়? রোমা হলো মামির মেয়ে। এই যে। রোমা আমার 3 বছরের ছোট। রোমা আমাকে দেখে ভাইয়া বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে তুলল। কিরে, কেমন আছিস? তোমরা আসবে শুনে সে কখন থেকে অপেক্ষা করে বসে আছি। তা আছিস ভালো? হ্যাঁ। রহিমা, ওদের রুম দেখিয়ে দাও, ওরা ফ্রেশ হয়ে আসুক। আসো। আমাদের 2টো রুম দেখিয়ে দেওয়া হলো। আনিসা আর পুতুলকে দেওয়া হলো 1 রুম, আর আমার আর জনির জন্য আরেক রুম। জনি আনিসের সাথে চলে গেল। পুতুলও মনে করেছি তাদের সাথে যাবে, কিন্তু না, পুতুল আমার রুমে আসলো। ওকে দেখে মনে হচ্ছে কোনো কারণে রেগে আছে। কি হয়েছে? মুখটা এমন করে রেখেছো কেন? ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরলো কেন? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? ও আপনাকে জড়িয়ে ধরবে কেন? পাগলি, ও আমার মামার তো বোন। বোন হয়তো আমার। বোন হয় বলে এভাবে জড়িয়ে ধরতে হবে? রাগে গা জ্বলে যাচ্ছে আমার। পাগলি, এতেও রাগা লাগে? একটা কথা শুনে রাখুন, আমি ছাড়া কেউ যেন আপনাকে জড়িয়ে না ধরে। শুধু আমি ধরবো। বুঝলাম। এবার আনিসের রুমে যাও। না, আপনার সাথে থাকবো। পাগলি, আমার সাথে বিয়ের পর থেকো। এখন লক্ষ্মী মেয়ের মতো ওই রুমে গিয়ে ফ্রেশ হও, জামা কাপড় বদলাও। না। এদিকে আসো। পুতুলের কপালে একটা চুমু দিলাম। এবার ভালো মেয়ের মতো যাও। পুতুল চলে গেল। অন্যদিকে আনিসা বারবার জনিকে শাসি দিচ্ছে। তোমাকে ওই মেয়ের আশেপাশে যেন না দেখি। ও তো আমার ছোট বোনের মতো। আমি এত কিছু বুঝি না। তুমি ওর ধারে কাছে যাবে না, ব্যাস। আমার সাথে থাকবে, বুঝতে পেরেছো? বুঝলাম। ব্যাগ দাও, রুমে যাই। ব্যাগ আমার কাছে থাকুক, যা লাগে আমার কাছ থেকে নিয়ে যাবে। এখন ওই চাওয়ালটা নিয়ে যাও, ফ্রেশ হয়ে এখানে চলে আসবে। আমিও ফ্রেশ হচ্ছি। ঠিক আছে। ফ্রেশ হয়ে বের হলাম। কিছুক্ষণ পর নাস্তার জন্য ডাক দিল। হরেক রকম পিঠা বানিয়েছে। নাস্তা সেরে নানার সাথে বসে গেলাম গল্পে। অনেকদিন পর আমাকে পেয়েছে, তাই নানার গল্প যেন শেষই হয় না। নানার গল্প কথা মনোযোগ দিয়ে জনি, আনিসা, পুতুল শুনছে। পুতুল আর আমি একদিকে, জনি আর আনিসা আরেকদিকে। ওদের দেখে হাসি পাচ্ছে আমার। আনিসা যেন জনির ভিতর ঢুকে যেতে যাচ্ছে, হয়তো অতিরিক্ত ভালোবাসার কারণ এটাই। গল্প শেষে খাওয়ার ডাক পড়লো। সবাই খেতে বসলাম। মামা বসলেন। খেতে বসে মামার সাথে কুশল বিনিময় করলাম। খাওয়া শেষে রুমে চলে আসলাম। সমস্যা হচ্ছে আনিসাকে নিয়ে। এরকম গ্রামে কখনো থাকেনি সে। পুতুল আমার সাথে গল্প করার জন্য আমার রুমে চলে আসলো। তো কেমন লাগলো সবাইকে? ভালো। আপনি পাশে থাকলে সবই ভালো লাগে। তাই? থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? বললাম না, আপনি পাশে থাকলে এসব সমস্যা আমার কাছে কিছুই না। ভালো। অন্যদিকে জনি আনিসা গল্প করছে। এখানে থাকতে তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি? একটু হচ্ছে, ও আমি ম্যানেজ করে নেব। তাহলে সমস্যা একটু হচ্ছে? তুমি কাছে থাকলে সমস্যা কিছুটা কমতো। ধুর পাগলি, সব সময় শুধু দুষ্টামি, কথাবার্তা। সত্যি, রাতে তুমি আর আমি একসাথে থাকলে ভালো হতো। বিয়ের পরে একসাথে থেকো। এখান থেকে গিয়ে বাবাকে বলে বিয়ের বন্দোবস্ত করতে হবে। একা একা থাকতে আর পাচ্ছি না। আমার মতো লো ক্লাসের ছেলের সাথে তোমার বাবা বিয়ে দিবে? আনিসা কিছুটা রেগে বলল, দেখো, আমাকে রাগাবে না। তুমি কিসের লো ক্লাস? তুমি মোটেও লো ক্লাসের ছেলে না। এই এক কথা এক সময় তুমিই বলেছিলে আমায়। মুহূর্তে আনিসের মুখটা কালো হয়ে গেল। আগে কি বলেছি সেটা এখনো মনে রেখেছো? আসলে আমি তো খারাপ মেয়ে, তাই কখন কি বলি ঠিক থাকে না। আমার দিকে তাকাও তো। আহা পাগলি একটা, আমি তো দুষ্টুমি করে বলেছি, এর জন্য কাদা লাগে? পাগলি একটা। চোখের পানি মুছে দিয়ে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরলাম। ওইসব কথা আর বলবে না, আমার কষ্ট হয়।
ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, যাও এবার ঘুমাতে যাও। সকালে আমি পুতুলের কাছে গেলাম। মেয়েটা কি সুন্দর করে ঘুমোচ্ছে। ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, পুতুল পুতুল, সকাল হয়েছে তো, ওঠো। পুতুল আমার হাতটা আঁকড়ে ধরে বলল, আর একটু ঘুমাই। না, ঘুমোতে হবে না আর। পুতুল আমাকে আরো কাছে টেনে আলতো করে জড়িয়ে ধরে বলল, আসুন আপনিও ঘুমাবেন। পাগলি, কি করছে এটা? পাশে আনিশা আসছে দেখছি তো, ওঠো। জোর করে টেনে উঠালাম পুতুলকে। ঘুমে ঢুলছে পুতুল। কোন রকম ধরে বারান্দায় নিয়ে গেলাম। দেখছো কত সুন্দর সকাল। পুতুলকে নিয়ে সকাল সকাল ব্যস্ত হয়ে পড়লাম। অন্যদিকে জনি ঘুম থেকে উঠে আনিশার কাছে চলে গেল। যদিও জনি জানে যে এত সকালে আনিশার ওঠার অভ্যাস নেই, তারপরেও একসাথে সকাল দেখার লোভটা সামলাতে পারলো না, তাই ওঠাতে চলে গেল। আনিশার পাশে বসে আনিশাকে ডাকতে লাগলো, এই উঠো তো, উঠো। জনি যে হাত দিয়ে টান দিতে যাবে, তখন আনিশা জনিকে টান দিয়ে তার কাছে এনে জড়িয়ে ধরলো। এই কি করছো কি? ছাড়ো আর উঠো। কোনো কথা বলবো না, চুপচাপ এইভাবে থাকো। দুষ্টমি করো না, চলো, কত সুন্দর সকাল আজ দেখবে। যেতে পারি এক শর্তে। কি শর্ত? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। পাগল নাকি? সবাই কি বলবে? আমি এত কিছু জানি না, আমাকে কোলে করে নিয়ে যাবে ব্যাস। পাগলামি করো না, চলো। আচ্ছা, কোলে নিতে হবে না, একটা লিপ কিস দাও। ধুর, দুষ্টমি করো না তো, ওরা কখন আবার চলে আসে। তোমার দেওয়া লাগবে না, আমারটা আমিই দিতে পারি। খপ করে আমার ঠোঁট পুড়ে নিল তার ঠোঁটে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে একটা মিষ্টি হাসি দিল। হয়েছে, এবার চলো। চলো। আমি পুতুল বারান্দায় বসে আছি। পুতুল আমার কাঁধে মাথা দিয়ে বসে আছে। সোনালি সকালটা দেখতে লাগলো। ঠিক তখনই জনি আর আনিশা আসলো বারান্দায়। আরে ইয়ার, তোরা এখানে? তোদের ঘুম ভাঙলো? ঘুমাল যেতে পারলাম কই, তার আগেই তো উঠিয়ে দিল। তোর ঘুম সারাদিনেও হবে না বলছে তোরে। কিছুক্ষণ বারান্দায় বসে ফ্রেশ হয়ে আসলাম আমরা। সকালে নাস্তা দেখে মন ভরে গেছে। হরেক রকমের পিঠা, খেজুরের গুড়, ভাজা মুড়ি ইত্যাদি ইত্যাদি। ওদের নিয়ে বের হলাম আমাদের গ্রামটা দেখতে। বেশ মজাই লাগলো। কাটতে লাগলো দিনগুলো। কাল চলে যাব শহরে, ছুটি শেষ। রাতে খেতে বসে নানাকে বললাম, নানা কাল আমরা চলে যাব। সে কি, কালই চলে যাবি? অনেকদিন পর আসলি, আর কিছুদিন থেকে যেতি। পাশ থেকে মামি বলল, আমি বলি কি বাবা, সোহেলকে এখানে বিয়ে করিয়ে রেখে দিলেই তো হয়। তাও ঠিক, গ্রামের ছেলে গ্রামেই থেকে যাবে। তাছাড়া আমি একা সব সামলাতে পারছি না। তুই তোর বউ নিয়ে গ্রামে থাকলি, পাশাপাশি আমাদের সাথে আমাদের জমাজমি দেখাশোনা করলি। কি বলিস তুই? পুতুল এই কথা শুনে খাওয়া থামিয়ে দিল। আমার চোখের দিকে তাকিয়ে আছে। তোর মামা কথাটা অবশ্য খারাপ বলেনি। একমাত্র নাতি তুই আমার। আমি চাই বিয়ে করে তুই আমার সাথেই থাক। কি বলিস? পুতুল আমার হাত চেপে ধরলো। চোখ দিয়ে বোঝাতে যাচ্ছে না বলতে। আমি ইশারায় করে সম্মতি জানালাম। কিরে, কিছু বলিস না কেন? আমি আর কি বলবো, তবে পড়াশোনাকে শেষ করতে চাই, তারপর ভাববো। পড়াশোনা বিয়ের পরেও করতে পারবি। আচ্ছা, আমি ভেবে তোমায় বলছি। এ কথা শুনে পুতুল গলা দিয়ে আর ভাত নামলো না। আমি রুমে ঢুকতে পুতুল দৌড়ে এসে আমার বুকে চাপে পড়ে কেঁদে দিল। কি হয়েছে, কাঁদছো কেন? আপনি সত্যি কি এখানে বিয়ে করবেন? তোর পাগলি, বিয়ে করবো মানে? আপনি আপনার মামাকে কি বললেন? আর আমি বলেছি ভেবে পরে বলবো। আমি তার বলিনি যে বিয়ে করব। একটা কথা শুনে রাখেন, আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করলে আমি আত্মহত্যা করব। পাগল হলে নাকি? কি আজে বাজে বকছো। আমি সত্যি থাকতে পারবো না আপনাকে ছাড়া। আমি কি পারবো? আমি তো পারবো না। পাগলি একটা, কান্না বন্ধ করো আর ঘুমোতে যাও। না, আজ আপনার সাথে থাকবো, আপনার বুকে ঘুমাবো। হয়েছে, এতক্ষণ থেকে শোনা বকে, এখন যাও। পুতুল একটু রেগে বলল, আমি একটু জড়িয়ে ধরলেই শুধু বলেন যাও যাও। বিয়ের পরে যত ইচ্ছে তত জড়িয়ে ধরো, এখন যাও। তাহলে একটু আদর দিয়ে দিন। আচ্ছা, মাথাটা উপরে তোলো। পুতুলের কভার একটা চুমু দিয়ে ঘুমোতে পাঠিয়ে দিলাম। পরদিন সকাল সকাল রওনা দিতে চেয়েছিলাম, কিন্তু পুতুলের আনিশা জোড়াজড়িতে বিকেলে রওনা দিতে হলো। নানা সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম। গাড়ি চলছে ঢাকার উদ্দেশ্যে। আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত কাটালাম এখানে এসে। খুব সুন্দর সোহেলদের গ্রাম। পুতুল, তোর লাকি কপাল রে, তুই বিয়ে পর এখানে থেকে যেতে পারবি। ওদের কথায় পুতুল আমার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসতে লাগলো। বেশ আনন্দ করছে গাড়ির ভিতর। আনিশা জনি সামনে বসে দুষ্টুমি করছে।
আনিশা ড্রাইভ করছে আর আমাদের সাথে কথা বলছে। চলছে গাড়ি। রাত হয়ে গেল। রাত তখন 8টা বাজতে চললো। ঢাকা পৌঁছাতে রাত 3টা বেজে যেতে পারে। আনিশা গাড়ি ড্রাইভ করছে। অন্ধকার থেকে হঠাৎ একটা গাড়ি পেছন থেকে আমাদের গাড়িকে ধাক্কা মারলো। আনিশা ব্রেক ফেল হয়ে গাড়ি কয়েকটা ওল্ড খেয়ে একটা গাছের উপর পড়লো। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফেললো তখন নিজেকে একটা হাসপাতালে আবিষ্কার করলাম। চোখ মেলে দেখি পুতুল আমার হাত ধরে কাঁদছে। আমি চোখ মেলতে দেখে জড়িয়ে ধরলাম আমাকে। আমি ব্যথায় হাঁক করে উঠলাম। পুতুল আমায় ছেড়ে দিয়ে মুখটাকে আলতো করে ধরে বলল, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হবে না তো? আমার কথা বলতে কিরকম কষ্ট হচ্ছে, হাত পা নাড়াতে পারছি না। তারপরে বললাম, আমি ঠিক আছি। পুতুলের কপালে ব্যান্ডেজ করা। কিছুক্ষণ পর নানা মামা সহ পুতুলের বাবা সবাই আসলো আমাকে দেখতে। হঠাৎ আনিসার জনির কথা মনে পড়তে জানতেছিলাম ওরা কোথায়। পুতুল কিছুক্ষণ ঝিম মেরে থাকলো। তারপর বলল, জনির এখনো জ্ঞান ফেরেনি। ওর মাথায় গাড়ির কাঁচ ভেঙে ঢুকে গেছে, মারাত্মক অবস্থা। আর আনিসার? ওর নানান জায়গায় ছিলে গেছে, কেটে গেছে। সিট বেল্ট বাঁধা থাকায় বেশি একটা ক্ষতি হয়নি। জনির জন্য কেঁদে বেহুশ হয়ে আছে। আসলে জনি সিট বেল্ট পরেনি, তার ক্ষতি বেশি হয়েছে। পুতুলের কাঁধে ভর দিয়ে ওদের বেডে গেলাম। আনিসা দেখি পাগলের মতো আচরণ করছে। বারবার বলছে আনিসার বাবা আনিসাকে ধরে রাখতে পারছে না, তাই নার্স আনিসাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখলো। জনির বাসায় খবর দেওয়া হয়নি, তাই কেউ আসেওনি। আনিসার বাবা ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার, ওই ছেলেটার অবস্থা কি? অবস্থা খুবই করুণ। কাঁচ ঢুকে গেছে মাথার ভিতর, তাই মাথার ভিতর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার, যত টাকা লাগে আমি দিব, আপনি ওকে ভালো করুন। ওই ছেলেটাকে ছাড়া আমার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না বোধহয়। চিন্তা করবেন না, 3 ঘন্টা পর ওর অপারেশন করব। তার আগে ওর জন্য ও নেগেটিভের রক্ত সংগ্রহণ করুন। আমাদের এখানে ওই রক্ত নেই। জি, আমি দেখছি, আপনারা অপারেশনের ব্যবস্থা করুন। আমি পুতুলকে কাঁধে ভর দিয়ে আনিসার বাবার কাছে গেলাম। আঙ্কেল, ডাক্তার কি বললো? তুমি আনিসার ফ্রেন্ড না? আর পুতুল, তোমাকে তো চিনি। জি, আমি ওদের ফ্রেন্ড। কি বলেছে ডাক্তার? কিছুক্ষণ পর জনির অপারেশন হবে, ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে বলেছে। কিছুক্ষণ পর জনির অপারেশন হবে, ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে বলেছে। কিছুক্ষণ পর একটা নার্স আমার থেকে 2 ব্যাগ রক্ত নিল। জনিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে ডাক্তার। আমরা বাইরে বসে আছি। পুতুল আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আমি বারবার ভয়ে পুতুলের বাবার দিকে তাকাচ্ছি। উনি না কিছু বলে বসে। উনিও আর চোখে আমাদের দিকে 2-একবার তাকাচ্ছে। পুতুলের কোনো ভয় দেখছি না, আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। হঠাৎ চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আনিসের চিৎকার দিচ্ছে। আমরা সবাই আনিসের কাছে গেলাম। কি হয়েছে মামনি? আসি তো আমরা। এই যে তোর বান্ধবী পুতুল। আমার জনি কোথায়? আমি জনির কাছে যাব। আছে, তোর জনি আছে। একটু শান্ত হ, নিয়ে যাব তোকে। একটু পর নিয়ে যাব। না, আমি এখনই যাব। আমি ওর কাছে যাব। আনিস, একটু শান্ত হও। জনির অপারেশন চলছে, ও ভালো হয়ে যাবে। পুতুল, সোহেল, আমাকে জনির কাছে নিয়ে চলো। আমি ওকে একটু দেখবো। একটু পর দেখো, ডাক্তার বলেছে ও ভালো হয়ে যাবে। তুমি এমন করলেও সমস্যা হতে পারে। ওকে শান্ত রাখার জন্যই বললাম। আনিসা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি অপারেশন থিয়েটারের কাছে যাব। আনিসাকে ধরে সেখানে নেওয়া হলো। জনির জন্য কান্না পাচ্ছে আমার। সবার সামনে কাঁদতেও পারছি না। কত হাসি খুশি চঞ্চল ছেলে একটা। বেশ কিছুক্ষণ পর ওটি থেকে ডাক্তার বের হলো। ডাক্তারকে দেখে সবাই জিজ্ঞাসা করতে লাগলো, কি অবস্থা জনির। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বলল, অপারেশন সাকসেসফুল, বাট কি ডাক্তার? 24 ঘন্টার আগে কিছু বলতে পারছি না। কি বলছেন ডাক্তার এসব? ওর কিছু হলে ছাড়বো না আমি আপনাকে। উদ্বিগ্ন হবেন না, আশা করি 24 ঘন্টার ভিতর জ্ঞান ফিরে আসবে। ডাক্তার, আমি ওকে একটু দেখবো। না, এখন দেখতে পারবেন না। না, আমি দেখবো। বাবা, কিছু বলো না। ডাক্তার কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা, যে কোনো একজন যাবেন, কিন্তু কোনো চিৎকার, কান্নাকাটি বা হইচই করতে পারবেন না। আনিসা জনির কেবিনে চলে গেল। কাঁদতে না চাইলেও চোখ দিয়ে ঠিকই পানি বের হচ্ছে। আমি বাহির থেকে উকি দিয়ে দেখলাম। পুতুল আঙ্কেলকে বলল, আঙ্কেল, আনিসা কাল থেকে কিছুই খায়নি। ওকে কিছু খাইয়ে দিন, না হলে অসুস্থ হয়ে যাবে। তুমিও তো কিছু খাওনি, যা ওকে নিয়ে কিছু খেয়ে নাও। আচ্ছা। পুতুল আমাকে বসিয়ে রেখে আনিসের কাছে গেল। আনিসা, চল, কিছু খেয়ে নিবি। কাল থেকে কিচ্ছু খাসনি, চল। না, আমি কিছু খাবো না। না খেলে যে অসুস্থ হয়ে যাবি। না, জনির এই অবস্থায় আমি কি করে খাবো? আমি ওর হাতেই খাবো। তুই যা, ও ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করিস না।
পাগলামো করিস না, চল। তুই যা তো, জনির খুবই ডিস্টার্ব হবে। ও ঘুম থেকে উঠলে ওর সাথে খাবো। পুতুল বৃথা চেষ্টা করে না পেরে কেবিন থেকে বের হয়ে আসলো। হঠাৎ আমার শরীরটা কেঁপে ওঠে, চোখে অন্ধকার দেখতে লাগলাম, মাথা ঘুরে নিচে পড়ে গেলাম। পুতুল আমাকে পড়ে যেতে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে খেতে দিল। না মামা সহ সবাই আমাকে ধরে কেবিনে নিয়ে শোয়ালো। ডাক্তার আমাকে দেখে বলল, রক্ত দিয়েছে তো, তাই এমন হয়েছে। তাছাড়া ওর শরীর বেশ দুর্বল, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। পুতুল আমার পাশে খাবার নিয়ে বসে আছে। আমার মুখের কাছে খাবার ধরে বলল, হা করুন। তুমি খেয়েছো? না, খাবো। আগে আপনাকে খাইয়ে নিই, বেশ দুর্বল আপনি। হা করুন। পুতুল আমাকে খাইয়ে দিল। পুতুলের বাবার হাব ভাব ঠিক বুঝতে পারলাম না আমি। বেশি একটা কথা বলেনি আমার সাথে, তাছাড়া উনি কথা খুব একটা বেশি বলে না। দীর্ঘ 18 ঘন্টা পর জনির জ্ঞান ফিরল। আনিসা তো খুশিতে জনি দোগালে চুমুতে লাগলো। খুব একটা নড়াচড়া করতে পারছে না জনি, দু একটা কথা বলছে। প্লিজ পেশেন্টকে বেশি প্রেশার দিবেন না, এখন রেস্ট নেওয়া দরকার। 2 দিনের আগে নর্মাল হতে পারবে না। জনি, তোমার কি বেশি কষ্ট হচ্ছে? এই যে দেখো আমি আছি। একটু মুচকি হাসি দেওয়ার চেষ্টা করলাম, তাতেও বেশ ব্যথা অনুভব হতে লাগলো। আনিশা আমার হাত ধরে চুপটি করে আমার মুখে পানে তাকিয়ে রইল। 2 দিনেই কত শুকিয়ে গিয়েছে মেয়েটা। আমি পুতুল গিয়ে জনিকে দেখে আসলাম। 4 দিন পর আমাদের রিলিজ দেওয়া হলো। জনি মোটামুটি এখন সুস্থ, তবে ভালোভাবে হাঁটতে পারে না। পায়ের উপর চোট লেগেছে বেশ। চল তোকে ম্যাসে দিয়ে আসি। চল। কি বলো এসব? জনির এই অবস্থা আমি একা ছাড়তে পারবো না। কি পাগল পাগল কথা বলো, আমি ঠিক হয়ে যাব, সমস্যা হবে না। এত বেশি বোঝো কেন? তোমাকে এই অবস্থায় কখনো একা ছাড়বো না। তোমাকে আমার বাসায় নিয়ে যাব, আমার কাছে থাকবা তুমি। আনিসা দেখো, বাসায় তোমার বাবা মা আছে, তারা এই বিষয়টা ভালোভাবে নেবে না। সোহেল ঠিকই বলেছে। তাছাড়া তুমি মাঝে মাঝে এসে দেখে গেলেই হবে। জনি, তোমাকে কত ভালোবাসি তুমি হয়তো জানো না। আর বাসায় আমার উপর কেউ কথা বলে না। এখন তুমি নাচ যেতে চাইলেও জোর করে নিয়ে যাব। আমার সেটা ভালো মনে হবে, আমি সেটাই করব। এই দেখো, বাবা আমার উপর কোনো কথা বলবে না। বাবা, বাবা। হ্যাঁ মামনি বলো। বাবা, আমি জনিকে আমাদের বাসায় নিয়ে যাব। ও যতদিন সুস্থ না হয় ততদিন আমার কাছে থাকবে। থাকবে, সমস্যা কোথায়? তুই ওকে নিয়ে যা, আমি ওদের পেমেন্ট মিটিয়ে আসি। আনিসা জনির আর আমার দিকে তাকিয়ে বলল, দেখছো আমার বাবা কত ভালো, চলো। তারপর আমি সহ পুতুল জনিকে আনিসাদের বাসায় দিয়ে আসলাম। আমার মামা নানা সবাই চলে গেছে আরো 2 দিন আগেই। জনির খুব একটা যত্নের অভাব হবে না, কেননা আনিসকে সামান্য পরিমাণে কষ্ট দিতেও রাজি না। পারলে জনির বুকের ভিতরেই ঢুকে থাকে। আমরা বাসায় চলে আসলাম। আঙ্কেলের সামনে যেতে ভয় করছে। এতক্ষণ হয়তো বোঝা গেছে যে পুতুল আমাকে আর আমি পুতুলকে ভালোবাসি। কিছু একটা বলেই বসে কিনা, এই ভয়ে আঙ্কেলের সামনে চাই না, গেলেও মাথা নিচু করে থাকি। পুতুল তো আমার প্রাণের সাথে মিশিয়ে যেতে যাচ্ছে, আগে থেকে আরো বেশি কেয়ার করছে আর সবসময় আমার সাথে সাথেই থাকছে। 2 দিন পর পুতুল আর আমি গেলাম জনিকে দেখতে আনিসাদের বাসায়। রুমে ঢুকতে দেখি আনিসা জনির বুকের উপর ভর দিয়ে আলতো করে জড়িয়ে ধরে জনির সাথে কথা বলছে। আমাদের দেখে আনিসা উঠে বসলো। কিরে, বেশ যত্ন করছে দেখে আনিসা তোর। সে আর বলতে, দেখো না কিছুই খেতে চায় না। বাচ্চাদের মতো করলে চলে? এই খাবার খাইয়ে মেরে ফেলবে আমাকে। এত খাবার, এতটুকু খাবার খেতে পারো না? বিয়ের পর দেখবো কিভাবে না খেয়ে থাকো। ওদের কাণ্ড দেখে হাসছি। তা তোমাদের কি খবর? পুতুল তো তোমাকে পেয়ে আমাকে ভুলেই গেছে। আচ্ছা, আমি কফি নিয়ে আসছি, তারপর কথা বলবো। আনিসা কফি আনতে গেল। তা জনি, তোর খবর কি? শরীর কতটুকু ভালো বুঝিস? এখন মোটামুটি ভালোই আছে। পাগলিটা যেভাবে সেবা যত্ন করছে, ভালো না হয়ে পারি। তা তোর বাসায় খবর দিয়েছিস? হ্যাঁ বলেছি, বাবা মা আসবে বলেছে। পাগলিটা ছাড়তেই চাচ্ছে না। বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। সপ্তাহের মাথায় আঙ্কেল মানে পুতুলের বাবা আমাকে বসার ঘরে ডাকলেন। আঙ্কেল আমাকে ডেকেছিলেন? জি, কেন ডেকেছেন? কিছু কথা বলার জন্য। কথাটা হলো, পুতুল আমার একমাত্র মেয়ে, কোনো কষ্টের আঁচড় পেতে দেয়নি ওকে। ওর মা মারা যাওয়ার পর ওর দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়েও করিনি, বড় হয়ে যাতে কষ্ট না পায় এই জন্য।
আমি চাই না আমার মেয়ে এমন কারো কাছে যাক যেখানে সারা জীবন কষ্ট করে কাটাতে হবে। আমি কি বুঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছো। জি আঙ্কেল। তাহলে বাকিটা তোমার উপর, তুমি কি করবে তুমি জানো। আপনি টেনশন করবেন না, আপনার কথার মান রাখতে চেষ্টা করব। রুমে চলে আসলাম, জানতাম সে এমন কিছুই হবে। কেই বা আমার মতো এতিম ছন্নছাড়ার কাছে তার মেয়ে দেবে, শিক্ষিত লোক, তাই সরাসরি না বলে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। ভীষণ কান্না পাচ্ছে, চোখে পানি আটকে রাখতে পারছি না। পাগলিটা আমাকে ছাড়া থাকবে কি করে? না, আমাকে পারতেই হবে। আমার থেকে ভালো ছেলে পাবেও, বেশ সুখে থাকবে, এটাই কামনা করি। রাতে সব প্যাক করে নিলাম। সারা রাত কেঁদেই পার করেছি। খুব ভোরে পুতুলকে শেষ একবার দেখার জন্য রুমে গেলাম। কত সুন্দর করে ঘুমিয়ে আছে মেয়েটা। চোখের পানি মুছে ওর কপাল একটা চুমু দিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। সবাই জেগে ওঠার আগেই গন্তব্য গ্রামের বাড়ি। তার আগে জানি যে দোস্ত জনিকে একবার দেখে আসি। আনিসাদের বাসায় চলে গেলাম। আনিসা জনিকে ভাত খেয়ে দিচ্ছে। কত ভালোবাসা ওদের মাঝে, বুকটা ভরে যায়। জনি আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি জনিকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। সোহেল, সোহেল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? তোদের এরকম ভালোবাসা দেখে খুশিতে চোখে পানি বের হয়ে গেছে। না, তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। একে বলে বন্ধু, না বলতে অনেক কিছু জেনে যায়। না, তেমন কিছু না, তোকে দেখতে মন চাইলো তাই দেখতে চলে আসলাম। তোর মুখ এমন শুকনো কেন? কিছু তো পেটে পড়েনি মনে হয় এখনো। আনিশা, ও কি খাবার দাও? না রে, এখন কিছুই খাবো না, চলি রে, ভালো থাকিস। আর আনিসাকে কষ্ট দিস না, মেয়েটা তোকে অনেক ভালোবাসে। কি হয়েছে তোর? তুই এমন করে কথা বলছিস কেন? চলি রে, ভালো থাকিস। সেখান থেকে বের হয়ে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে চললাম। পকেট থেকে মোবাইলটা বের করে সিমটা খুলে মানিব্যাগের সাইডে রেখে দিলাম। খুব কষ্ট হচ্ছে এই শহর ছেড়ে যেতে। পাগলিটাকে ছেড়ে থাকবো কি করে? অন্যদিকে পুতুল ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে মোবাইলে কল দেওয়ার চেষ্টা করলো। ফোনে না পেয়ে জনি সহ সবার কাছে ফোন করে। যখন কোনো হদিশ পায় না, তখন পাগলের মতো আচরণ করতে থাকে। পুতুলের বাবা সবকিছু জেনেও চুপ করে আছে। আর আমি কেঁদে কেঁদে শহর ছাড়ছি। বাসে বসে বেশ কয়েক ঘন্টা পর গ্রামে গিয়ে পৌঁছালাম। মামা মামি নানা সহ আমাকে ঘিরে ধরলো, নানা রকম জেরা করা শুরু করলো। মাত্র আসলাম, একটু রেস্ট নিতে দাও। ও হ্যাঁ, রেস্ট নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তো ফিরে যাবি কবে আবার? না, আর ফিরবো না। ও, আমাদের কথা রাখলি তাহলে? আমি একটু বুড়ুকুচকে তাকিয়ে বললাম, কোন কথা নানা ভাই? ওই যে বিয়ে করে এখানে থেকে যাবি। কি যে বলো না, খিদে লাগছে, এখন খাবো, যাও তো। রহিমা, আমার নানা ভাইয়ের জন্য খাবার নিয়ে আয়। এই তো বাবা, আনছি। ভাত খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পাগলিটাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছে, যার প্রমাণ এখন চোখ দিয়ে বের হয়ে যাচ্ছে। পাগলিটা কি করছে কে জানে। মনকে নিজে নিজে প্রশ্ন করছি, কেন, কি হতো পুতুলকে আমার হাতে তুলে দিলে? হয়তো খুব বিলাসবহুলভাবে রাখতে পারতাম না, তবে ভালোবাসা তো কোনো কমতি দিতাম না। ঠিকই তো আছে। কেই বা তার মেয়ের খারাপ চায়, হয়তো ভেবেছে আমি সুখে রাখতে পারবো না। আজ দুদিন ধরে পুতুল আমার কোনো খোঁজ পাচ্ছে না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। অন্যদিকে জনি বেশ টেনশনে আছে, কোনো খোঁজ নেই, হঠাৎ বেপাত্তা, মোবাইলও বন্ধ। তার সাথে ওর ওরকম আজগুবি কথা। জনির বাবা মা এসেছে জনিকে দেখতে, এসে সে কি কান্নাকাটি। আহা, কান্না করছো কেন? তোর এত কিছু হয়ে গেছে আর তুই আমাদের সবে বলছিস? তেমন কিছুই হয়নি তো, দেখেছ বেশ সুস্থ আমি। হুম। মা, এ হলো আনিশা। আনিশা গিয়ে মার পা ছুঁয়ে সালাম করলো। থাক মা, বেঁচে থাকো, কি লক্ষ্মী মেয়ে। এবার ফ্রেশ হও মা। হ্যাঁ মা, ফ্রেশ হয়ে নেন। মা কিছুটা মমতার চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে মা বললে? হ্যাঁ, মাকে তোমায় বলবো। আচ্ছা, যাই হোক বাবা, তোর আর ওই শহরে থাকা লাগবে না। কেন? তুই আমাদের একমাত্র ছেলে, কখন কি হয়ে যায় বলা যায় না। তোর আর ওখানে পড়া লাগবে না, বিকেলেই আমাদের সাথে যাবি। এই কথা শুনে আনিশার চোখ বড় করে আমার দিকে তাকালো। চোখ ক্রমশ লাল হয়ে যাচ্ছে, পানি জমে গেছে, পড়বে প্রায়। আমি মাকে বললাম, সে পরে দেখা যাবে, আগে ফ্রেশ হয়ে খেয়ে নাও। না, পড়ে না, তোকে এখানে আর একা রাখা যাবে না। আমার ছেলে আমার কাছে থাকবি।
আচ্ছা যাও, যাব, আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আনিসের চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছে। এত কষ্ট ও সেবা যত্ন করে সে আমাকে আগলে রাখলো, এখন নিয়ে যাবে সেটা কখনোই মানতে পারছে না। আনিশা মাকে নিয়ে গেল। কিছুক্ষণ পর আবার রুমে আসলো। চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। এসেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হয়েছে, কাঁদছো কেন? তুমি সত্যি সত্যিই চলে যাবে আমাকে ছেড়ে? না। যেও না তুমি, তোমার ছাড়া থাকতে পারবো না। আমাকে বলে দিছি তোমাকে যেন না নিয়ে যায়। তাই? আমাকে তো আমার বাসায় যেতেই হবে। তাহলে আমাকেও নিয়ে চলো। তোমার বাবা আমাকে বললো না তোমার সাথে আমাকেও নিয়ে যেতে? নিলে কি হবে? বাচ্চাদের মতো করো কেন? আচ্ছা তোমাকে নিয়ে যাব। ওইদিকে সোহেলের চিন্তায় ভালো লাগতেছে না। যাও গিয়ে দেখো বাবা মার কিছু লাগে নাকি। যাচ্ছি, তবে তুমি কিন্তু তাদের সাথে যেও না। জনির বাবা মা সহ আনিসের বাবা মা সবাই বসার রুমে কথা বলছে। তখন আনিসের বাবার পাশে গিয়ে দাঁড়ালো। আনিসের বাবা আনিসকে দেখে বলল, দেখছেন, আপনাদের ছেলেকে নিয়ে যাওয়ার কথা শুনে কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে আমার মেয়ে। জনির মা পুতুলকে টেনে পাশে বসে বলল, তাহলে তো ছেলের সাথে মেয়েকেও নিয়ে যেতে হয়। কি মা, যাবি আমার সাথে? আনিসা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তাহলে আর কি, বিয়ের ডেটটা পাকাপাকি করে নেই, কি বলেন বিয়ান সাহেব? হ্যাঁ বেয়ান সাহেব। আনিসা লজ্জা পেয়ে সেখান থেকে জনির কাছে চলে গেল। কি ব্যাপার? বের হলে কান্না করে ঢুকতেছো হাসি মুখে, ব্যাপার কি? তোমার আমার বিয়ে ডেট পাকাপাকি হয়ে গেছে। কি বলো? সত্যি। আমি এখন বিয়ে করতে পারবো না। আনিসা বিস্ময় নিয়ে বলল, কেন? দেখো, আমার বন্ধুর কোনো খোঁজ নেই। এই অবস্থায় কি করে বিয়ে করি? চলো আজ পুতুলের বাসা যাই, সেখানে গেলে কিছু জানা যাবে। পুতুল কিছুটা আজ করতে পেরেছে যে আমার নিকুচের সাথে তার বাবার কোনো সম্পর্ক আছে, তাই রাতে তার বাবার রুমে চলে গেল। বাবা, একটা সত্যি কথা বলো তো। কিরে মা, কি কথা? বাবা, তুমি সোহেলকে তাড়িয়ে দিয়েছো? না তো, কেন? বাবা, তুমি মিথ্যে কেন বলছো? তুমি জানতে না আমি সোহেলকে খুব ভালোবাসি? আমি কিছু জানি না। বাবা, তুমি মিথ্যে বলছো। তোমার চোখ মিথ্যে বলছে, তুমি মিথ্যে বলছো। আমি তাড়িয়ে দিয়েছি। আমি চাই না আমার মেয়ে অসুখী হোক, তাই তাড়িয়ে দিয়েছি। পুতুল কান্না করতে করতে বলল, কেন এমন করলে বাবা? কেন করলে এমন? ও এখন কোথায় আছে, কেমন আছে? এই শহরে ওর আপন বলতে কেউ নেই। কেন করলে এমন? ভালো করেছি, তোর জন্য ভালো ভালো ছেলে দেখে বিয়ে দেব। ও তো এতিম। এই তোমার শিক্ষা বাবা। ওকে তাড়িয়ে বড় ভুল করলে বাবা। এখন আমাকে হারিয়ে তার খেসারত দিবে। কি বলছিস এসব? কি করবি? আত্মহত্যা, শেষ করে ফেলবো নিজেকে। পাগলামি করিস না মা, তোর ভালোর জন্যই করেছি। সোহেলকে ছাড়া আমি ভালো থাকবো না, থাকতেও চাই না। এ বলে পুতুল রুমে ঢুকে দরজা আটকে দিল। বাহির থেকে পুতুলের বাবা পুতুল পুতুল বলে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু পুতুল খুলছে না। ভিতরে পুতুল রাগে কষ্টে হাতের কাছে চাকু পেয়ে সেটা দিয়ে হাতে শিরা কেটে ফেললো। পিনিক দিয়ে রক্ত ঝরতে থাকলো। একসময় পুতুল সেন্সলেস হয়ে পড়ে যায়। পুতুলের বাবা পুতুলের কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে। পুতুলকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। রাতে জনির আনিসের কাছে পুতুলের সুইসাইড করার খবর পৌঁছে যায়। পুতুলের বাবা হাসপাতালে বসে এখন আফসোস করতে থাকে, এখন কি করবে ভেবে পায় না। পাশে বসে আছে আনিসা আর জনি। পুতুলকে ওটিতে নেওয়া হয়েছে। পুতুলের বাবা জনি আনিসাকে উদ্দেশ্য করে বলল, এসব ওর সুখ কিভাবে ফিরাবো বাবা? ওর সুখকে তো আমি তাড়িয়ে দিয়েছি। কার কথা বলছেন আঙ্কেল? সোহেলের কথা বলছি। ছেলেটার জন্য আজ আমার মেয়ে মরতে বসেছে। কিভাবে পারলেন এটা করতে? জানেন, ছেলেটা এতিম, ছোট থেকে কত কষ্ট বুকে নিয়ে বড় হয়েছে, তারপর আবার এত বড় কষ্ট দিলেন। আমি মানছি আমি অন্যায় করেছি, এখন তোমরা ওকে খুঁজে এনে দাও। মেয়েটার সামনে মুখ দেখাবো কি করে? টেনশন করবেন না, আমরা অনেক খোঁজ করেছি, ওর ফোন বন্ধ। আচ্ছা, ও গ্রামে চলে যায়নি তো?
জানি না বাবা, কিছু জানি না। কিছুক্ষণ পর ডাক্তার ওডি থেকে বের হলো। ডাক্তার, আমার মেয়ে? ভয়ের কিছু নেই, বেশ খানিকটা রক্ত বের হয়েছে, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। ধন্যবাদ ডক্টর। কিছুক্ষণ পর পুতুলের জ্ঞান ফিরল। পাশে তাকিয়ে দেখে জনি, আনিসা, তার বাবা বসে আছে। কেন করলি এমন তুই মা? কি করব, খুব ভালোবাসি যে সোহেলকে। যেখানে সুখ নেই সেখানে বেঁচে থেকে কি করব? এমন কথা বলিস না মা, তোর সুখ আমি তোর কাছে ফিরিয়ে এনে দেব। ওখানে এত কিছু ঘটে গেছে অথচ আমি কিছুই জানি না। পুতুলের বেদনায় ব্যথিত আমি, হাসি নেই মুখে, প্রাণ থেকেও মরার মতো। মা আমি কয়েকবার জিজ্ঞাসা করেছিল কেন এমন করে থাকি, কিছুই বলতে পারিনি। আজ বিকেলে বারান্দায় বসে আছি, পুতুলের কথা কল্পনায় ভাবছি। হঠাৎ দূরে পুতুলের মতো কাউকে দেখতে পেলাম। বাইরে এলাম। হ্যাঁ, আমার পাগলিটাই শুকিয়ে কাঠ হয়ে গেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। হঠাৎ পাগলিটা বুকে ঝাঁপিয়ে পড়লো, খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আমার দুগালে কয়েকটা চুমু দিয়ে কেঁদে উঠলো পাগলিটা। আমি কেঁদে দিলাম। কান্নার বাদ মানছে না, কষ্টগুলো যেন চোখের পানির সাথে বেরিয়ে যাচ্ছে। ওকে বুকে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছি। পাগলিটাকে পারছি না বুকের ভিতর ঢুকিয়ে নিতে। বেশ কিছুক্ষণ কান্না করার পর পাশ থেকে জনির গলার আওয়াজ পেলাম। হয়েছে, এত ভালোবাসা পরে দেখালেও হবে, এবার একটু ছেড়ে আমাদের দিকে তাকাও। কে কার কথা শুনে আমি এটা শক্ত করে ধরলাম। পুতুল তো পারছে না, বুকের ভিতর ঢুকে যাচ্ছে। কিছুক্ষণ পর চোখটা খুলে পেছনে তাকালাম। তাকে দেখি পুতুলের বাবা। আমি তাড়াতাড়ি করে পুতুলকে ছাড়িয়ে নিতে চাইলাম। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে চোখে ইশারা করলো। কি হয়েছে? আমি পুতুলকে বাবাকে দেখিয়ে দিলাম। পুতুল তার বাবার দিকে একটু তাকিয়ে আবার জড়িয়ে ধরলো। তখন পুতুলের বাবা বলল, থাক, ছাড়ানো লাগবে না, তুই আমাকে মাফ করে দিস। তুই তো আমার ছেলের মতোই, আসলে আমি বুঝতে পারিনি। আমার মেয়ের সুখ তো তোর কাছে। আমি কিছুই বললাম না। আমার একটা মাত্র মেয়ে, আদর যত্নে কোনো কমতি রাখিনি। আমি চাই তুইও কোনো কমতি রাখবি না। আমি একটা মুচকি হাসি দিলাম। চারদিকে তাকিয়ে দেখি মামা মামি নানা সহ সবাই তাকিয়ে আছে। তাই পুতুলকে ছাড়ে ভিতরে নিয়ে গেলাম। নানা মামা মামি তারা কিছু না বুঝে শুধু তাকিয়ে থাকলো। নানা পুতুলের বাবাকে ভিতরে নিয়ে গেল, তারপর পুরো ব্যাপারটা খোলসা করে দিল। আমি আর পুতুল বারান্দায় বসে আছি। পুতুলের হাতে ব্যান্ডেজ করে দেখে জিজ্ঞাসা করলাম, হাতে কি হয়েছে? নিচের দিকে তাকিয়ে বলল, কিছু না। আমার চোখের দিকে তাকিয়ে বলো, আপনি আমাকে না বলে চলে আসছিলেন কেন? তাই বলে হাত কাটবে? আপনি জানেন না যে আপনাকে ছাড়া আমি থাকতে পারি না? তারপরেও না বলে চলে আসছিলেন। মোবাইলটাও বন্ধ করে রেখেছিলেন। আমি আসলে থাক, বলতে হবে না, সবটা জানি আমি। এরপর যদি ছেড়ে যাওয়ার চিন্তাও করেন, সেদিন আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ছি, এসব কথা বলে? পুতুল কেঁদে বলল, আপনি জানেন কতটা কষ্ট হয়েছিল এই কয়দিন আমার। আমি পুতুলের মাথাটা বুকে চেপে ধরলাম। আর কখনো যাব না, কোথাও যাব না। হ্যাঁ। মামি হঠাৎ এসে বলল, তলে তলে এত দূর, আর আমরা কিছুই জানি না। আমি পুতুল দুজনই নিচের দিকে তাকিয়ে থাকলাম। হয়েছে, এত লজ্জা পেতে হবে না। তাই তো বলি, আমার ছেলে কেন এমন মন মরা দিয়ে থাকে। শোনো পুতুল, তুমি আমার মেয়ের মতো। আমার ছেলেটা কিন্তু বেশ চাপা স্বভাবের, মনের মতো করে ওকে সাজিয়ে নিও। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল। এখন চলো, তোমাদের বসার রুমে ডাকছে। আমি পুতুল বসার রুমে গেলাম। সবাই গোল হয়ে বসে আছে। কাছে যেতে নানা বলল, বসো এখানে। বসলাম। তা তোকে কি জন্য ঢাকা পাঠিয়েছিলাম, আর তুই কি করলি? আমি কি বলবো, চুপ করেই থাকলাম। কথা বলিস না কেন? পুতুল আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি আসলে নানা। হয়েছে, কাম তো ঘটিয়ে ফেলেছিস, এখন রেডি হয়ে নে, সন্ধ্যায় তোদের বিয়ে। এবারে আমি মাথা উঁচু করে নানার দিকে তাকালাম। যা, রেডি হয়ে নে। পুতুল নানু ভাইকে আমার বেশ পছন্দ হয়েছে। খুশিতে কেটে দিলাম। আনিসা পুতুলকে সাজাতে রুমে নিয়ে গেল, আর জনি আমাকে। সন্ধ্যায় কাছের কিছু আত্মীয় স্বজন ডেকে ছোটখাটো অনুষ্ঠান করে আমাদের বিয়ে দিয়ে দিল। বাসর ঘরে ঢুকতেই পুতুল এসে পা সালাম করলো। আমি পুতুলকে নিয়ে খাটে বসালাম। জানো, ভাবিনি আমার মধ্যে একটা এতিম ছেলে তোমায় পাবে। এখন তো পেয়েছেন, এরপর আর নিজেকে আর কখনো এতিম বলবেন না। আমার কষ্ট হয়। আজ থেকে আপনার জীবন আর আপনার নেই।
এখন এটা আমার জীবন। আপনার প্রত্যেকটা নিঃশ্বাসে জড়াবো আমি, মধুময় করব জীবন। হুম। এখন চোখটা বন্ধ করুন। আপনার ঠোঁটের প্রথম ছোঁয়াতে আমার সংসার জীবন শুরু করব। আমি চোখটা বন্ধ করতেই পুতুল তার কোমল ঠোঁট দুটো আমার ঠোঁটে ছোঁয়ালো। অন্যরকম এক অনুভূতিতে কাটালাম কিছু সময়। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমার চোখের দিকে তাকালো, একটা লজ্জাবতী হাসি দিয়ে বলল, জানেন, সব মেয়েদের কাছে তার স্বামীর বুকটা হচ্ছে একমাত্র সুখের স্থান। আমার কিছুই চাই না, শুধু আপনার বুকে একটু আশ্রয় দিবেন। আমিও চাই তুমি এই বুকেই থাকো। আমার শূন্য বুকটা তোমার জন্যই। পুতুল আমার বুকে শুয়ে পড়ল। পাগলি, আজ থেকে বুকটা শুধু তোমার। পুতুলের কপালে একটা চুমু দিয়ে বললাম, এবার ঘুমাও। পুতুল আমার বুকের ভিতর মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভেঙে গেল। পুতুল আমার বুকে চুপটি করে ঘুমিয়ে আছে। আমি এক নজর ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম। কখন যে পুতুলের ঘুম ভেঙে গেল জানি না। হঠাৎ পুতুল বলে উঠল, এমন করে কি দেখেন? এত সুন্দর কেন তুমি? আপনার চোখ সুন্দর, তাই আমিও সুন্দর। হঠাৎ দরজা দেখানোর আওয়াজ এলো। জনি ডাকছে, কিরে, আর কতক্ষণ ঘুমাবি? এবার বাহিরে আয়। উঠেন, এবার ফ্রেশ হয়ে আসুন। আমিও ফ্রেশ হয়ে আসছি। তারপর আমি উঠে বাইরে চলে আসলাম। সকালে সবাই একসাথে নাস্তাও করলাম। বিকেলে জনি, আনিসা সহ আঙ্কেল, মানে এখন আমার বাবা, হয়তো ওনাদের শহরে চলে যাওয়ার সময় হয়ে গেল। শোন, আমি কিন্তু তোদের ছাড়া বিয়ে করব না। 2 সপ্তাহ পর চলে আসিস। সোহেল, আমার বান্ধবীকে কিন্তু তোমার কাছে দিয়ে গেলাম, কোনো অযত্ন যেন না হয়। নিশ্চিত থাকতে পারো, জীবন থাকতে ওর অসম্মান হতে দেব না। পুতুলের বাবার পুতুল দুজনকে ধরেই অনেক কান্নাকাটি করলো। তারপর আমার কাছে এসে বলল, আমার মেয়েকে কষ্ট দিও না, খুব আদরের মেয়ে, তোমার কাছে দিয়ে গেলাম, কষ্ট দিও না। চোখ মুছতে মুছতে কথাগুলো বলল। পুতুলকে যদি কেউ আপনার পরে ভালোবেসে থাকে, সেটা হলো আমি। টেনশন করবে না, ওর অযত্ন আমি হতে দেব না। সবাইকে বিদায় জানিয়ে চলে গেল। পুতুল একটু মন খারাপ করলেও এখন সে মন খারাপটা আর নেই। সামনের মাসে জনি আনিসের বিয়ে, তাই আমাদের আগে যেতে বলেছে। কাল রওনা দেব শহরে। পরদিন। কি হলো, উঠেন না কেন? এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন? কি বলি, আজ যে আমরা আমাদের বাসায় যাব, সেটা কি আপনার মনে আছে? আমি পুতুলকে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে বললাম, মনে আছে। পুতুল আমার বুকে নাক ঘষতে ঘষতে বলল, তাহলে এবার উঠুন। তার আগে একটু আদর দাও। আদর খাওয়ার বাহানা, পাগল একটা। এই বলে পুতুল আমার ঠোঁটের মাঝে পুতুল তার ঠোঁট ডুবিয়ে দিল। এইমাত্র এসে আমি আমার শ্বশুর বাড়ি উঠলাম, মানে পুতুলদের বাসায়। সেখান থেকে আনিসাদের বিয়েতে যাব। জনি আনিসা আমাদের আসার খবর পেয়ে রাতেই চলে এলো দেখা করতে। তাদের দেখে সত্যি অনেক খুশি লাগছে। দেখতে দেখতে বিয়ের দিনও চলে এলো। আমি পুতুল বিয়ের অনুষ্ঠানে বসে আছি। আপনি এখানে বসুন, আমি আনিসার সাথে দেখা করে আসছি। নড়বেন না। আচ্ছা। পুতুল যেতেই অন্য একটা মেয়ে এসে আমার পাশে বসলো। তারপর দু একটা কথাই আর কি। হঠাৎ পাশে তাকিয়ে দেখে পুতুল রাগি চোখে তাকিয়ে আছে। পুতুল আমাকে টেনে অন্য পাশে নিয়ে গেল। কি হয়েছে? আপনাকে কি বলে গিয়েছি? আর আপনি কি করেছেন? কি করেছি? কথা বলবেন না? জনি আনিসার বিয়ে হয়ে গেলে এখন তারা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। এইদিকে পুতুল সে রেগে আছে, কোনো কথাই বলছেন আমার সাথে। কি হলো, ওইদিকে শুলে কেন? বকে আসো। অন্য পাশ ফিরে শুয়ে আছে। কি হলো, আসো। এবার জোর করে আমার দিকে ফেরালাম। পাগলিটা, কাঁদছো কেন? আপনাকে বসিয়ে রেখে গিয়েছিলাম, আর আপনি? পাগলি একটা, ওই মেয়েটাই তো আমার সাথে কথা বলছিল। সরি তো, আর হবে না। পুতুল বেঞ্চকে কেটে আবার অন্য পাশ করে শুয়ে পড়লো। আমার বুকে শোবে না? না। ঠিক আছে। এটা বলতেই পুতুল আমার দিকে তাকিয়ে কয়েকটা কিল মেরে, আমি জানতাম তুমি আমার বুক ছেড়ে ঘুমোতে পারবে না। কচু জানেন, আপনি আমাকে আর আগের মতো ভালোবাসেন না। কে বলেছে বাসি না? জানি আমি। এই দেখো কত ভালোবাসি। এই বলে পুতুলের ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। কিছুক্ষণ পর থাকতেই পুতুল তৃপ্তিময় একটা হাসি দে। লজ্জাপতি একটি। চলছে ভালোবাসা, চলবে আজীবন। আশা করি পাগলিটাকে নিয়ে সুখের দিন পার করতে পারবো। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।